যেটা বলছিলাম যে একটা অপারেটিং সিস্টেমে যে প্রসেসগুলো রান করে সেগুলো আমরা চেক করতে পারি। হ্যাঁ, যে কি কি প্রসেস আমার অপারেটিং সিস্টেমে রান করতেছে। সেটা লিনাক্স অপারেটিং সিস্টেম হলেও আমরা চেক করতে পারি কি কি সফটওয়্যার প্রসেস বা টুলস রান করে ব্যাকএন্ডে। যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমরা বললাম যে টাস্ক ম্যানেজারে গেলে আমরা একটা সিঙ্গেল উইন্ডোতে আমরা দেখতে পারি যে কতগুলো অ্যাপ্লিকেশন, এখানে দেখেন অ্যাপস, কতগুলো অ্যাপ্লিকেশন রান করে, ব্যাকগ্রাউন্ড প্রসেস কি কি রান করে এবং নর্মাল অ্যাপ্লিকেশন কোনগুলো রান করে, কতটুকু রিসোর্স ইউটিলাইজ করে, সিপিইউ, মেমোরি, ডিস্ক, হ্যাঁ, নেটওয়ার্ক, এই সকল ইনফরমেশন আমরা একটা টেবুলার ফরম্যাটে দেখতেছি। তো এখানে উইন্ডোজে যেভাবে দেখা যায় এখানে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে দেখা যায়, কারণ এটাগুলো আমাকে দেখতে হবে। কারণ আপনি একটা অ্যাপ্লিকেশন রান করছেন, অ্যাপ্লিকেশনটা আসলে ব্যাকএন্ডে রান করতেছে কিনা বা করতে পারতেছে কিনা, কতটুকু রিসোর্স ইউটিলাইজ করতেছে, হ্যাঁ, এই ডিটেল জিনিসগুলো জানা জরুরি। আচ্ছা, তো এটা যদি দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি যে মনিটরিং এবং ম্যানেজিং লিনাক্স প্রসেস, লিনাক্স প্রসেসকে কিভাবে আমরা ম্যানেজ করব বা মনিটরিং করব, এই জিনিসটা ফার্স্টে আমরা দেখব। দেন সফটওয়্যার ইনস্টলেশন, যেমন আমরা উইন্ডোজে একটা সফটওয়্যার ইনস্টল করতে চাইলে কি করি, নর্মাল একটা ইএক্সি ফাইল অনলাইন থেকে অথবা ইউএসবি অথবা পোর্টেবল কোনো ড্রাইভের মাধ্যমে নিয়ে তারপরে হচ্ছে জাস্ট ইনস্টল করে দিই এক্সিকিউটেবল ফাইল, তাই না? তো লিনাক্সের ক্ষেত্রে এখানে এক্সিকিউটেবল ফাইলগুলো আমাদের জানি যে লিনাক্সের দুইটা টাইপের ডিস্ট্রিবিউশন হয় মেইনলি। একটা হচ্ছে আরপিএম বেসড আর একটা হচ্ছে ডেবিয়ান বেসড আর কি। তো আরপিএম গুলো যেগুলো সেগুলো হচ্ছে ইয়াম সার্ভারের মাধ্যমে ইনস্টল হয়। আর ডেবিয়ান অথবা আমরা উবুন্টু ডিস্ট্রিবিউশন যেগুলো নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে অ্যাপ্ট অথবা অ্যাপ্ট এই প্যাকেজের মাধ্যমে ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করে। তো আমরা দেখবো সফটওয়্যার একটা কিভাবে ইনস্টল করে, কিভাবে আনইনস্টল করে। হ্যাঁ, তারপরে রিয়েল টাইম কিছু অ্যাপ্লিকেশন বা সার্ভিস আমরা ইনস্টল করে দেখব যে সার্ভারে কাজ করে কিনা। ঠিক আছে, বন্ধু সার্ভারে এটা মিনিমাম একেবারে মিনিমাল তিনটা অ্যাপ্লিকেশন, টিএফটিপি, ডিএনএস এবং ডিএইচসিপি। আমরা সার্ভার বা অ্যাপ্লিকেশন নিয়ে আরো বেশি কাজ করব, আমাদের আর একটা আলাদা মডিউলই আছে। এখানে শুধু আমরা দেখবো যে এই তিনটা অ্যাপ্লিকেশন কিভাবে আমরা এই সফটওয়্যার বা অ্যাপস বা সার্ভিসেস গুলো কনফিগার করতে পারি, কনফিগার করতে গেলে আসলে কি কি স্টেপ ফলো করতে হয় আমাদের, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে হচ্ছে লিনাক্সের ফায়ারওয়াল নিয়ে আমরা কথা বলবো। মানে সবকিছুর ইতেই আমাদের সিকিউরিটিটা কিন্তু মানে সবার আগে আর কি। ঠিক আছে, সিকিউরিটি কনসিডারেশন গুলো আমাদের রাখতে হয়। একটা সার্ভার অথবা একটা নোড যখন আমরা লাইভে দিই তো এটার সিকিউরিটি পার্সপেক্টিভ আসলে আমাদের চিন্তা করতে হয়। আচ্ছা, তো মোটামুটি এই চারটা টপিকস আমরা কভার করার চেষ্টা করব। তো প্রথমে চলে যাই হচ্ছে প্রসেস, লিনাক্স প্রসেস। লাস্ট ক্লাসে সম্ভবত আজকে কি আরাফাত জয়েন করছে? জি ভাই, আমি জয়েন করছি। আচ্ছা, আপনি মনে হয় সম্ভবত বলছিলেন যে এই মেহেদী হাসান এতগুলো কেন? কি হয়েছে মেহেদীর? মেহেদী হাসান কই গেল? হারাই। আচ্ছা, নাম চেঞ্জ করে আসছে মনে হয়। আচ্ছা, আপনি বলছিলেন যে আমি তো উবুন্টুতে দেখাইলাম, তো আপনার সেন্টোস অথবা রেড হ্যাটে যদি দেখানো হইতো তাহলে ভালো হইতো, তাই না? এখন জি ভাই। সেন্টোসের যেভাবে আমরা সেন্টোস মেশিন যেভাবে কনফিগার করি, যেহেতু আরপিএম বেসড, হ্যাঁ, সেন্টোসের কনফিগারেশন কমান্ড লাইন একেবারে রেড হ্যাটের মানে কপি। ঠিক আছে, জি ভাই। রেড হ্যাটের কপি, মানে সেন্টোস আর রেড হ্যাটের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। তো এই জিএনএস থ্রির ক্ষেত্রে আমি হচ্ছে রেড হ্যাট এখানে ইন্টিগ্রেট করতে পারি নাই আর কি। হ্যাঁ, রেড হ্যাটের ওরকম ইয়া পাই নাই। হ্যাঁ, তো এখানে সেন্টোসের আমি একটা অ্যাপ্লায়েন্স পাইছি। ওইটা হচ্ছে আপনারা জাস্ট যেটা করবে, ইনস্টল অ্যান্ড অ্যাপ্লায়েন্স ফ্রম জিএনএস থ্রি সার্ভার, নেক্সট, তারপরে হচ্ছে এখানে গেস্ট অপশনে গিয়ে সেন্টোস, এটা হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে সেন্টোস ক্লাউড গেস্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে সেন্টোস লিনাক্স। প্রথমের অপশনটাতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনার ইনস্টল প্রসেসে যাবেন। ইনস্টলে গেলে আপনাকে ডাউনলোড করতে বলবে আর কি। হ্যাঁ, যেমন এখানে দেখেন সেন্টোস 7, 7 এর অনেকগুলো ভার্সন আছে, 1611, তারপরে 1804। আমি যেমন একটা এখানে ইনস্টল করছি,
CentOS 7 1810 এটা হচ্ছে নরমালি এইভাবে ক্লিক করলে বা এটাতে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলে রিলেটিভ ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করলেই হয়ে যাবে। যার আর কারো যদি প্রবলেম হয় আমি এই ভিএমডিকে ফাইলটা ড্রাইভে দিয়ে রাখবো। আচ্ছা, আচ্ছা তো নরমাল ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করবেন এইভাবে। কমপ্লিট করলে এই যে এখানে সেন্টোস চলে আসবে, সেন্টোস 7 1810 আবার রিনেম করেও রাখতে পারেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে জাস্ট আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনি এটা নিয়ে নিলেন। আমি জাস্ট এটাকে রিনেম করছি CSRV-3, যে সেন্টোস সার্ভার 3। ওয়ার্কিং এনভায়রনমেন্টে নেওয়ার পরে জাস্ট স্টার্ট করতে হবে। স্টার্ট করলে সেটা ডিফল্ট ভিএনসি-তে স্টার্ট হবে। ঠিক আছে, ডিফল্ট কনসোল হচ্ছে ভিএনসি-তে স্টার্ট হবে। ভিএনসি-তে স্টার্ট হইলে অটোমেটিক্যালি, যেহেতু এটা ডিএসসিপি এনেবল ম্যাট ক্লাউড, অটোমেটিক্যালি এই ব্লক থেকে একটা আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে অ্যাসাইন হবে আর কি। হ্যাঁ, অটোমেটিক্যালি অ্যাসাইন হওয়ার পরে আমি স্ট্যাটিক্যালি কিভাবে আইপি বসাবো এই পোর্শনটুকু আমি কভার করে দিচ্ছি। হ্যাঁ, তারপরের জিনিসগুলো তো পারবেন। এটা কি লিনাক্সের গ্রাফিক্যালটা না দিয়ে কমান্ড লাইন যেটা ওইটা দিলেই আর ভালো হয় না? ছোট তো ছোট ছিল ইমেজ। হুম, কমান্ড লাইন দিলেও ভালো হয়। এটা লিনাক্স তো 4 যেটা জিবি আর ওইটা যেটা কনভিনিয়েন্ট মনে করেন আপনারা আর কি। হ্যাঁ, আচ্ছা মানে এটা নিয়ে কোনো এক্সকিউজের অপশন নাই। যেটা আপনারা মনে করেন যে এটা আমার জন্য ভালো হবে। যে সেন্টোস এটাতে 2 জিবি র্যাম লাগবে আর কি, যদি আপনি দিতে চান। হুম, আর উবুন্টু যেটা উবুন্টু মনে হয় 2 জিবি, মেবি 2 জিবি উবুন্টু সার্ভার, হ্যাঁ 2 জিবি। এই টোটাল জিএনএস3 ভিএম এর জন্য ভাই আপনার কয় জিবি সিপিইউ এবং র‍্যাম কতটুকু অ্যালোকেট করা? আমার এখানে জিএনএস3 ভিএম এ অ্যালোকেট করে 16 জিবি। আমার টোটাল র্যাম হচ্ছে 32 জিবি। আচ্ছা আচ্ছা, তো এখানে ম্যাক্স মানে মিনিমাম কতটুকু দিলে চলবে এই সবগুলো আপনার যত আপনার যদি কাজ 8 জিবি, আপনার এখানে যেটা আমার আছে র‍্যাম হচ্ছে 16 জিবি। 16 জিবি হলে একটা উবুন্টু সার্ভার, একটা সেন্টোস সার্ভার, তাহলে 4 জিবি। আর এদিকে আপনার এই সিসকো যে রাউটার গুলো, এগুলো হচ্ছে 512 করে। ঠিক আছে, আর জুনিপার গুলো হচ্ছে একটু হিসাব করে নিন আর কি, আমি দেখাই দিচ্ছি। হয়ে যাওয়ার কথা, 16 জিবিতে ঝামেলা হওয়ার কথা না। জুনিপারের ক্ষেত্রে 1 জিবি। এনএসসি এর জন্য 12 জিবি একই হয়। হ্যাঁ, RAM কত? জিএনএস3 বলছি, জুনিপারের জন্য 1 জিবি। আর আইএসবির জন্য 512। এই যে আইএসবি যেটা 512 না, এটা যদি 256-তেও রান করেন ও রান করবে, তো ঝামেলা হলেও রান করবে। আমি ডিফল্ট যেটা আছে ওইটাই রেখে দিছি, কারণ এই সেটিং গুলো চেঞ্জ করলে ও জিএনএস3 ক্যান্সেল করে, এই জন্য আমি আর চেঞ্জ করি না। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম হচ্ছে সেন্টোএসে। তো সেন্টোএসে আপনার এখানে ডিফল্ট ইউজার আইডি হচ্ছে ossboxes.org। এটাও আপনি পাবেন ওই যে প্রেফারেন্সে গিয়ে, আপনার কেমোতে গেলে, সেন্টোসে গেলে, আপনার এডিট অপশনে গেলে আপনি ইউজেসে এখানে দেখবেন ইউজার নেম পাসওয়ার্ড কি দেওয়া আছে। মানে এটা মনে রাখা জরুরি না যে এটা ইউজার আইডি এটা হবে, পাসওয়ার্ড এটা হবে, এটা হবে, অথবা মনেও রাখতে পারেন। হুম, এটা এখান থেকে যদি চেঞ্জ করে দিই এখান থেকে চেঞ্জ করলে কোনো লাভ হবে না আর কি। হ্যাঁ, কারণ এখানে শুধু এটা হচ্ছে নোট, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার মনে রাখার ইনফরমেশন সুবিধা, জাস্ট। হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন জাস্ট মনে রাখার সুবিধার্থে আপনাকে এটা এখানে দিয়ে রাখছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা সেন্টোসে গেলাম। সেন্টোসে সেন্ট ও এসে যাওয়ার পরে westboxes.org, আপনি এই ইউজার আইডি তো পাচ্ছেনই। তো আমরা তো লগ ইন করবো হচ্ছে রুট দিয়ে। ঠিক আছে, westboxes.org এর ইউজার আইডি westboxes.org। আর নট লিস্টেড যদি বলি, তাহলে আমরা লগ ইন করতেছি হচ্ছে রুট দিয়ে। রুট OSBOXES.org।
আপনি রুট দিয়ে লোকালি লগ ইন করতে পারবেন। এরকম একটা কিছু আসবে, ওই যে ডিএইচসিপি অন থাকার কারণে অটোমেটিক্যালি এখানে পেয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা ডিএইচসিপি তে যেটা পাইছি এটা নিয়ে তো এমনিতেই আপনি এটা পেয়ে যাবেন, এটা নিয়ে আর কিছু বলতেছি না। স্ট্যাটিক্যালি কিভাবে কনফিগার করবেন, এখানে দুই ভাবে কনফিগার করা যায়। আমি দুইটা ওয়েই নোটশিটে আপডেট করে দিছি। একটা হচ্ছে এনএমসিএলআই, একটা এনএমসিএলআই কানেকশন শো। আপনার হচ্ছে এই যে এখানে দেখেন ওয়ার্ড কানেকশন ওয়ান, এটা হচ্ছে তার আইডি, এটার ডিভাইস আইডি, ডিভাইস নেম হচ্ছে ইথার 0 এবং টাইপ হচ্ছে ইথারনেট। তো এই ইথার 0 তে অটোমেটিক্যালি ডিএসসিপি অ্যানাবল থাকে, সেই ডিএসসিপি এর মাধ্যমে আইপি অ্যাসাইন করে নেয়। তো এনএমসিএল এর মাধ্যমে আপনারা এটাকে এই ইন্টারফেসটাকে কনফিগার করতে পারেন, অথবা আপনি ডিরেক্ট ফাইলে গিয়ে কনফিগার করতে পারেন, ঠিক আছে। আমি শীটে দুইটা ওয়ে দেখাইছি, আমি এখানে ফাইলে কিভাবে করে পার্মানেন্টলি ওইটাই দেখাচ্ছি। এখানে ফাইলটা থাকে হচ্ছে, যেমন আমরা ডিরেক্টরি চেঞ্জ করার জন্য এটা ব্যবহার করি, যে ইটিসি sysconfig নেটওয়ার্ক স্ক্রিপ্ট, আইএফসিএফসি। এইখানে আপনি এলএস করলেই দেখবেন একটা, এখানে দেখেন ইফ সিএফজি ওয়ার্ড কানেকশন আন্ডারস্কোর 1, এটাকেই কিন্তু দেখাচ্ছিল সে, এই যে ওয়ার্ড কানেকশন 1, ওয়ার্ড ইফ সিএফজি ওয়ার্ড কানেকশন 1, এটাকেই দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা ক্যাট করি তাহলে একটু দেখবো যে এটার ভিতরে আসলে কি আছে। পেস্ট ক্যাট করলে এখানে দেখেন দেওয়া আছে ব্রুট পোর্টো ডিএইচসিপি, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক, মানে নরমালি ফার্স্ট টাইম যখন বুট হবে তখন এই সেটিংই থাকবে, ঠিক আছে। ব্রুট পোর্টো কি ডিএইচসিপি, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এই ইফ সিএফজি ওয়ার্ড কানেকশন এটার নেমিং যদি রাখতে না চান, এই ফাইলটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা ফাইল তৈরি করতে পারেন, ইফ সিএফজি ড্যাশ ইথো 0, যেহেতু আপনার ডিভাইসের নামটা হচ্ছে ইথো 0, এটা রাখতে পারেন, ঠিক আছে। তো এটা যদি করতে চাই তাহলে আমি হচ্ছে প্রথমে কি করলাম, আরএম, আমরা তো জানি একটা ফাইল কিভাবে রিমুভ করে, ঠিক আছে না। এটা নেম চেঞ্জ করে দিলে হয় না ভাই, এমবি করে? হ্যাঁ, এমবি করেও করতে পারেন, রিনেম করে? এমবি করেও করতে পারেন, অথবা আপনি রিমুভ করে দিয়ে নতুন করে তৈরি করতে পারেন, একই কথা। কোনটা করব? কপি করে ফালাই দেন এটা তাহলে তো। হ্যাঁ, কপি করে দিলে মনে হয় ভালো হবে, কারণ অনেক কিছু থাকবে। কপি করে ফালাই দিবেন, ঠিক আছে, তাও করতে পারেন। কপি করে দিলে কিন্তু এই ফাইলটা থাকবে, ঠিক আছে। আমি এইটাই মানে এই নামে ফাইলই রাখতে চাচ্ছি না, তাহলে আমার কি করতে হবে, এমবি করতে হবে। এমবি করে আমার এইটাকে কোথায় নিব আমি, ইফ সিএফজি ইথো 0 ড্যাশ ইথো 0, মানে ইন্টারফেসের নেমটা যেটা ছিল ওই নামে আমি রাখলাম আর কি। যে এখানে যেটা আমরা এলএস করে দেখলাম ইথো 0, এই জন্য আমরা এখানে নামটা রেখে দিলাম ইথো 0, ইন্টারফেসের যে নেম। এখন মুভ করলে এখন আর ওই ফাইলটা নাই, মানে এই ফাইলটা নাই, এই ফাইলের কন্টেন্ট গুলো চলে গেছে হচ্ছে ইথো 0। তাহলে এই ইথো 0 ফাইলটা আমরা এখন কি করব, কেউ বলছিলেন এডিট করব, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওইখানে শিখছি হচ্ছে কি দিয়ে এডিট করা, ন্যানো দিয়ে এডিট করা। ন্যানো হ্যাঁ, এআই। এই যে এখন হচ্ছে আমরা এডিট করব হচ্ছে ইফ সিএফজি ভিআই দিয়ে এডিট করব। ভিআই আর ভীম হচ্ছে একই কথা, ঠিক আছে। ভীমটা হচ্ছে হাইলাইট, হ্যাঁ, কালারিং করে দেয় আর কি, মানে সব মানে বোঝার জন্য। হার্ডওয়্যার অ্যাড্রেস যেটা দেওয়া আছে এটা আসলে ম্যান্ডেটরি না, তাহলে কি করতে হবে, ডিলিট। ডিলিট মিনস হচ্ছে আমাকে কিভাবে ডিলিট করতে পারবো, ডিডি, ডাবল ডি মানে হচ্ছে ডিলিট। টাইপ ইথারনেট এটা থাকলে সমস্যা নাই, থাক। প্রক্সি দরকার নাই আমার, ব্রাউজার না দরকার নাই, বুট প্রোটো ডিএসসিপি হবে না, এটা স্ট্যাটিক হবে, তাই না। এখন এডিট করতে চাইলে কি দিবেন, আই প্রেস করবেন, তাহলে এখানে নিচের দিকে ইনসার্ট আসবে, তখন আপনি যেটা এডিট করতে যাচ্ছেন এটাকে মাইনাস করে এখানে লিখবেন স্ট্যাটিক। এখানে একটা জিনিস খেয়াল করেন, বামে যে অংশটুকু নাম সেটা বড় হাতের, আর
যেটা ভ্যালু আপনি বসাচ্ছেন। আর যদি এই এডিট মোড থেকে আবার নর্মাল মোডে ব্যাক করতে চান তাহলে স্কেপ। তাহলে এখানে দেখেন বামের অংশটুকু ক্যাপিটাল লেটার, পরের অংশটুকু হচ্ছে স্মল লেটার। এটা মনে রাখার একটা ভালো বুদ্ধি। আচ্ছা, ডিফল্ট রাউট অটোমেটিক্যালি আপনি গেটওয়ে বসালে ডিফল্ট রাউট অটোমেটিক্যালি দিয়ে দেয়। হ্যাঁ, এন্ড ডিভাইস গুলো তো এটা আলাদা করে আমার ডিফল্ট রাউটের এখানে অ্যাসাইনের কিছু দরকার নাই। IPv6 রিলেটেড কোনো আইপি আমি এখন বসাবো না। IPv6 সকল কনফিগারেশন কি করে দিলাম, রিমুভ করে দিলাম। নেমটা আমি রাখতে পারি। নেমটা আমরা এখানে কি দিছিলাম, ইথো0। এখানে নেমটা আমি দিয়ে দিলাম এই এই নামটা না দিয়ে আমি দিলাম হচ্ছে ইথো0 ETH। অথবা এখন যেহেতু একই ওয়ার্ডে লিখবো আমি, সেহেতু এই যে মাঝখানে দুইটা যে ঊর্ধ্বকলন, এই ঊর্ধ্বকলন না দিলেও হবে। কারণ আগের নামটা ছিল মাঝে স্পেস ছিল, হাবি জাবি ছিল, এই জন্য ওটা একটা ইয়ার ভিতরে দিছে, ঊর্ধ্বকলনের ভিতরে দিছে। ইউআইডি এটা আমার আপাতত এটা মাথায় নেওয়া দরকার নাই, ইউআইডি কত হবে না, এটা সিস্টেমে ডিফাইন করে। ইউআইডি আমার এখানে রাখার দরকার নাই। অন বুট ইয়েস, হ্যাঁ, যখন বুট হবে তখন সেটা ওয়ার্কিং করা শুরু করবে। তাহলে আমরা এখানে স্ট্যাটিক বললাম, তো স্ট্যাটিক বললে কি করতে হবে, আমাকে তো স্ট্যাটিক আইপি বসাইতে হবে, তাই না? স্ট্যাটিক বলছি যেহেতু, এখন আমাকে স্ট্যাটিক্যালি এখানে আইপিটা অ্যাসাইন করতে হবে। এখন স্ট্যাটিক্যালি আইপি অ্যাসাইন করতে হলে আমাদের মিনিমাম 3টা জিনিস লাগে, তাই না? একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি ADDR, আইপি অ্যাড্রেস। আর কি আছে, সাবনেট, গেটওয়ে, সাবনেট অথবা প্রিফিক্স, দুইটাই ব্যবহার করতে পারি আমরা। হ্যাঁ, সাবনেটও ব্যবহার করতে পারি, মাস্ক যেটা বলে আর কি। আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে প্রিফিক্স। তারপর আরেকটা জিনিস আমাদের ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি গেটওয়ে, GATEWAY, গেটওয়ে। আরেকটা জিনিস আমাদের লাগবে যদি আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই, তাহলে DNS লাগবে, DNS1। এই 4টা জিনিস আমাদের ম্যান্ডেটরি লাগবে, ঠিক আছে? এই 4টা জিনিস না দিলে হবে না। আচ্ছা, তো আমরা এখন বলে দিই আইপি অ্যাড্রেস এটাকে আমরা দিব আমাদের যে টপোলজি। আমরা আছি হচ্ছে সেন্ট্রোয়েস সার্ভার 3 তে। সেন্ট্রোয়েস সার্ভার 3 মানে হচ্ছে এই সার্ভারটা, এই সার্ভারের আমরা স্ট্যাটিক্যাল আইপি অ্যাসাইন বলছি। 122.120 এই আইপিটা বসাবো। তাহলে এখানে আমরা 192.168.122.120, তারপরে প্রিফিক্স কত 24, গেটওয়ে 192.168.122.1, DNS 1.1.1.1। ডান, আমার কাজ শেষ। ইনসার্ট মানে আমি এখন এডিট করা আমার শেষ। এডিট করা যেহেতু শেষ, আমি এটাকে কি করব, স্কেপ দিব। তাহলে নরমালিতে চলে আসলো। তারপরে কন্ট্রোল শিফট যদি কোলন দিই, শিফট কোলন, তখন এখানে চলে আসবে, এখানে কোলন আসবে, ঠিক আছে? তখন আমরা এটাকে কি করতে হবে, সেভ করতে হবে, W ফর সেভ। এখন সেভ করে আবার এই ফাইলে যদি থাকতে চান তাহলে শুধু W দিলেই হবে। আর W দেওয়ার পরে যদি আপনি কিউ দেন, ফাইলটাকে সেভ করবে, তারপরে বের হয়ে চলে আসবে। ফাইলটাকে সেভ করবে, তারপরে কি বের হয়ে চলে আসবে। আর আপনি এখানে লগ ইন করছেন রুট ইউজার দিয়ে, ঠিক আছে? আর অন্য কোনো ইউজার দিয়ে লগ ইন করলে আপনাকে এটাকে এডিট করতে দিবে না, বা পারমিশন বলবে যে এটা পারমিশন ডিনাইড বা হাবি জাবি হ্যান। হ্যাঁ, এবার এলএস দেখি আমার ফাইলটা আছে কিনা। হ্যাঁ, ফাইলটা আছে। ক্যাট করি ifcfg ইথো0। হ্যাঁ, আমাদের এডিট করার যে ফাইলটা, ওই ফাইলটা আমরা যেভাবে এডিট করছি সেভাবে আমরা এখন পাচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা নরমালি নেটওয়ার্কের এই পোর্শনটা হ্যান্ডেল করে, মানে এই সার্ভিস স্ট্যাটাসটা হ্যান্ডেল করে হচ্ছে সিস্টেমসিটিএল এর নেটওয়ার্ক সার্ভিস, নেটওয়ার্ক ডট সার্ভিস। তাহলে এই সার্ভিসটা আমি যেহেতু কনফিগারেশন ফাইলে আমি এডিট করছি, তাহলে সার্ভিসটা কি করতে হবে, রিস্টার্ট করতে হবে অথবা স্টার্ট করতে হবে। তাহলে এটা আমরা কোনো সার্ভিস অথবা অ্যাপ্লিকেশন যদি স্টার্ট, রিলোড, রিস্টার্ট যা কিছুই করতে চাই, সবকিছু পাবো হচ্ছে সিস্টেমসিটিএল এর আন্ডারে। সিস্টেমসিটিএল এর আন্ডারে। তাহলে সিস্টেমসিটিএল এর আন্ডারে দেখেন এখানে অনেক কিছুই আছে। যেমন সিস্টেমসিটিএল থেকে আমরা কি দেখতে পারি, ইজ অ্যাক্টিভ, কতগুলো অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ বা রানিং অবস্থায় আছে, কতগুলো এনেবল অবস্থায় আছে, কতগুলো ফেল্ড অবস্থায় আছে, ঠিক আছে?
সবকিছুই আমরা এই রেকর্ডটা পাবো হচ্ছে সিস্টেম সিটিএল থেকে। তো সিস্টেম সিটিএল তারপরে আমরা কি করব, রিস্টার্ট। যেহেতু নেটওয়ার্ক সার্ভিসটা আগে থেকেই স্টার্টিং ছিল, যার কারণে আমরা ডিএইচসিপির মাধ্যমে আইপি পাইছি। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব এখন, রিস্টার্ট এনইটি নেটওয়ার্ক ডট সার্ভিস, ডিআইসি নেটওয়ার্ক ডট সার্ভিস, নেটওয়ার্ক ডট সার্ভিস রিস্টার্ট ডান। তারপরে এলএস দিলাম, দেন আমরা আইপি অ্যাড্রেস শো, আইপি অ্যাড্রেস শো দিলে আমাদের নিউ আইপি অ্যাসাইনমেন্ট যেটা, এই যে ইথো জিরোতে এখানে আমাদের আইপি অ্যাসাইনমেন্ট হয়েছে কত দেখেন, যে 192.168.120/24, তার মানে হচ্ছে আমাদের কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা আইপি রাউট দিয়ে আমরা কি করতে পারি, আমাদের সার্ভারের রাউটটা দেখতে পারি। ডিফল্ট রাউট হচ্ছে কোথায় দেওয়া আছে, 122.1 এর দিকে দেওয়া আছে। তো এই হচ্ছে আমার আইপি অ্যাসাইনমেন্ট। তো এটাতে আমরা এখন রিমোটলি এসএসএইচ করে লগ ইন করে একটু দেখবো যে 100% কমপ্লিট করতে পারলাম কিনা আমরা। এসএসএইচ আমার ওইখানের ইউজার আইডি হচ্ছে রুট, আইপি হচ্ছে 192.168.122.120, পাসওয়ার্ড হচ্ছে osboxes.org। এই ইউজার আইডি পাসওয়ার্ড, রুটের পাসওয়ার্ড আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধা মতো, ঠিক আছে। তারপরে আমরা ইফ কনফিগ দিচ্ছি, আমরা অলরেডি হচ্ছে যে মেশিনটা এখন কনফিগার করলাম ওই মেশিনে এখন বসে আছে, ঠিক আছে। তার মানে এটার পরবর্তী যে অংশগুলো, মানে আমরা উবুন্টুতে যেভাবে করতেছি সিমিলারলি করতে পারবো। আরাফাত, জি ভাইয়া। এখন কি পারা যাবে? এখন আমি হচ্ছে উবুন্টুতে করব হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে গেলে অ্যাপ অথবা অ্যাপগেট, আর এখানে ইনস্টল করতে গেলে আমি করব কি, ইয়াম ইনস্টল, এতটুকুই পার্থক্য। বুঝবে। ওকে, তারপরে আপনি একটু চেক করে দেখেন, যদি আরো কোনো কোশ্চেন থাকে আমি ওই কোশ্চেনের এগেইনস্ট আবার অ্যানসার দিয়ে দিব। ওকে, হ্যাঁ, এই কারণে বলছিলাম, কারণ দেখা যায় স্পেসিফিক যদি কোনো সার্ভিস ছাড়া থেকে নেই, তখন দেখা যায় বলে যে ভাই আপনি এই স্ট্রাকচারটা দেন, আমরা দেখা যায় আমাদের সার্ভিসটা এইটাতে রান করে, বা দেখা যায় হুম হুম, সেন্টোসে বা এই কারণে অ্যাটলিস্ট মানে নেটওয়ার্ক স্ট্রাকচারটা করে দিলে তাহলে বাকিটা ওরা করে দিবেন, ওকে এরকম আর কি। ওকে ওকে ওকে, হ্যাঁ তাহলে তো ঠিক আছে এ পর্যন্ত না। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, হুম হুম এটা হচ্ছে দেখা যায় আমরা তো দেখা যায় এখানে উবুন্টু থেকে দেখতেছি যে আমাদের কি কি সার্ভিস রান আছে, বা দেখা যায় আমাদের সিপিইউ ইউটিলাইজেশন, বা দেখা যায় আমাদের ডিস্ক স্পেস বা হুম হুম, এগুলো দেখা যায় আমাদের ওয়েবমিন বা এইগুলা কি এরকম কতটুকু কার্য করে সেক্ষেত্রে। কারণ দেখা যায় কি সবসময় তো দেখা যায় সিস্টেমে যারা থাকে অলওয়েজ তারা তো নাও থাকতে পারে, বা দেখা যায় আপনার যদি আপনার এর মাধ্যমে দেখে, গ্রাফিক্যাল মোডে দেখে, তাহলে জিনিসগুলো ইজি হয়, হুম কারণ হুম, এখানে তো আপনার কমান্ড দিয়ে দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক্যাল মোড দেখালে ওই জিনিসগুলো আরো ইজি হয়ে যায়, হ্যান্ডি হয়ে যায়, বা যে কেউ আপনার চেক করতে পারে। গ্রাফিক্যাল মোড আছে আর কি। হ্যাঁ, মানে একটা সার্ভারকে ম্যানেজ করার জন্য অনেকগুলো ওয়ে আউট আছে। যদি আপনার মানে কিছুই নাই, আপনার এটা হচ্ছে ভিএমওয়্যারে চলে না, এটা ভিএম না, নর্মাল একটা ফিজিক্যাল সার্ভার আর কি। হ্যাঁ, এটাকে যদি আমি গ্রাফিক্যাল মনিটর করতে চাই, বেশি না, ককপিট ককপিট নামে একটা প্যাকেজ আছে, ককপিট গ্রাফিক্যাল মনিটরিং এর জন্য। জাস্ট প্যাকেজটা আপনি ইনস্টল করবেন সেন্টোএসে, তারপরে এইচটিটিপির ওর পোর্ট হচ্ছে 9090, মানে আইপি 9090 যে ব্রাউজারে হিট করবেন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, কি আমি বললাম? একটা ওয়েবমিন ইউজ করছিলাম আর কি, হুম, ওয়েব মিট মোটামুটি করতে পারেন, হ্যাঁ ওইটাও করতে পারেন, ককপিট যেটা বললাম এটাও করতে পারেন, আরো অনেক টুলস আছে। আচ্ছা, আগে তখন ডিএনএস পারতাম না, তখন ওয়েবমিনটা দিতাম আর ডিএনএস এর প্যাকেজটা দিয়ে দিতাম, কাজ শেষ। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, এসএসএইচ আমরা উবুন্টু সার্ভারে এসএসএইচ করব। উবুন্টুর জন্য আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে জিএনএস3। আচ্ছা, উবুন্টুতে এটা দিয়ে দিয়ে রুট লগইন হয় না, আমরা একটু জিএনএস3 ইউজার দেব, জিএনএস3 জিএনএস3। ওকে, sudo -s, আরে যন্ত্রণা, sudo sudo, কিবোর্ড ঝামেলা করতেছে, sudo -s GNS3। ওকে, তাহলে এখানে আমরা আছি আইপি অ্যাড্রেস শো,
আমরা আছি হচ্ছে উবুন্টু সার্ভারে, যার আইপি অ্যাড্রেস হচ্ছে 100। তো এইখান থেকে প্রথমে আমরা আজকের যে টপিকস, এই টপিকস অনুযায়ী প্রসেসগুলো দেখব। আমার এই উবুন্টু সার্ভারে কি কি প্রসেস রানিং আছে, কারেন্টলি কি কি প্রসেস রানিং, এই ইনফরমেশনগুলো আমরা দেখতে চাই। উবুন্টু বা হচ্ছে আমি সেন্টোস যেটাই বলি না কেন, এটার প্রসেস দেখার জন্য আমরা যে কিওয়ার্ড ব্যবহার করি সেটা হচ্ছে পিএস। যদি আমরা এখানে পিএস দেই, প্রসেস, কি কি প্রসেস রানিং আছে, একটা ব্যাশ শেল রানিং আছে, হ্যাঁ। তারপরে আমি যে রিমোটলি লগ ইন আছি, এটা দেখার জন্য আমরা কি ব্যবহার করি, ডাব্লু, কে লগ ইন আছে, এই যে এআইপি থেকে, মানে 101 থেকে আমি হচ্ছে এখানে লগ ইন আছি, তাই না? তো কি কি প্রসেস, এই প্রসেস, এখন প্রসেস ডিটেলসটা যখন আমরা দেখতে চাই তখন আমরা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম কোনো কমান্ডের যদি ডিটেলস হেল্প চান আর কি, তো পিএস মাইনাস মাইনাস হেল্প এটা দিয়ে যদি না আসে তাহলে আমরা কি করতে পারি, ম্যান ফাইল পড়তে পারি, ঠিক আছে, ম্যান পিএস। তো এই ফাইলগুলোতে এক্সাম্পল সহ সুন্দর করে দেওয়া থাকে। আচ্ছা, তো আমরা প্রসেসের সব ইনফরমেশনই দেখতে চাই। তো এইবার দেখেন আমরা প্রসেস এখানে কি আর্গুমেন্ট ব্যবহার করলাম, মাইনাস এ ইউএক্স, মানে অল প্রসেস দেখাবে, প্রসেস আইডি সহ এখানে কোন ইউজার ইনভলভ, সিপিইউ ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন, হ্যাঁ, তারপরে কখন স্টার্ট হয়েছে, কোন ডিরেক্টরিতে কাজ করতেছে, এভরিথিং সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে লিনাক্সের প্রসেস, টোটাল প্রসেস দেখার জন্য এটা হচ্ছে ওয়ে, যে আমরা পিএস এইউএক্স এটাও দিতে পারি, একই কথা। আমরা পিইউ স্টোরি দুইটা কমান্ড এখানে ব্যবহার করলাম, একটা হচ্ছে পিএস এইউএক্স, পিএস এইউএক্স, দুইটা অল্টারনেটিভলি ব্যবহার করতে পারি। আর একটা আছে যদি আমরা লং লিস্টিং ফরম্যাটে দেখতে চাই তাহলে এটা আমরা লিখি হচ্ছে পিএস এলএএক্স, লং লিস্টিং ফরম্যাট, এটাকে বলে হচ্ছে লং লিস্টিং ফরম্যাট। লং লিস্টিং ফরম্যাট মানে একটু ডিটেলস থাকে এখানে, ঠিক আছে, ইউজার আইডি থেকে শুরু করে সবকিছু একটু ডিটেলস থাকে। তো এখন আমরা এখান থেকে আমাদের তো যেহেতু আমরা এসএসএইচ করে লগ ইন করছি, তাই কিনা, তো এসএসএইচ করে যেহেতু লগ ইন করছি তাহলে এসএসএইচ এর কোনো ইনফরমেশন এখানে আছে কিনা আমরা একটু দেখি। এই যে এসএসএইচ রিলেটেড, এগুলা এসএসএইচ রিলেটেড প্রসেস, ঠিক আছে। তো এই প্রসেসের প্রতিটা প্রসেসেরই কি আছে, বা প্রসেস আইডি আছে। আমরা যদি এই প্রসেস আইডি গুলোকে কিল করে দিই ম্যানুয়ালি তাহলে এই প্রসেসগুলো তখন আনরিচেবল হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমরা দেখতে পাচ্ছি যে এসএসএইচ রানিং, এখন এসএসএইচ আমার এই সার্ভারে এসএসএইচটা রানিং। আমি যদি দেখি এইচটিটিপিটা রানিং কিনা দেখি, তো টিটিপি গ্রেভ এইচটিটিপি আমি দেখি তো এয়ার রানিং কি আছে কিনা, পপ3 আছে, আমি দেখি তো রানিং আছে কিনা, এসএমটিপি রানিং আছে, তারপরে দেখি তো এফটিপি আছে কিনা, এফটিপি কালার, এটা হচ্ছে টোটাল প্রসেস না, সিস্টেমের হয়তো বা কোনো ফাইল ফোল্ডার থেকে নিচ্ছে। এবার যদি ভিএস এফটিপি ডি দেই তাও এখানে দেখাচ্ছে যে হ্যাঁ এই ধরনের কিছু একটা এখানে আছে। তো এটা হচ্ছে দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই সার্ভারে কি কি অ্যাপ্লিকেশন কারেন্টলি রানিং, কে কোন প্রসেস আইডিতে রানিং করতেছে, কে কতটুকু রিসোর্স ইউটিলাইজ করতেছে, এটার উপর বেস করে আমার টোটাল রিসোর্সের উপর একটা ক্যালকুলেশন আসে। যে আমার সার্ভার হচ্ছে দেখা যাচ্ছে 4 জিবি র্যাম, তো 4 জিবি র্যামের জন্য আসলে যতটুকু অ্যাপ্লিকেশন আমার সার্ভারে বা যতগুলো অ্যাপ্লিকেশন রান করার কথা তার থেকে আমি বেশি অ্যাপ্লিকেশন রান করাচ্ছি, তাহলে সার্ভারের পারফরমেন্স খারাপ হবে, তাই না? তাহলে আমরা বুঝবো কিভাবে যে এই প্রসেস অ্যানালাইসিস বা প্রসেস মনিটরিং যে সিএলআই কমান্ডগুলো, এই কমান্ডগুলো দিয়ে আমরা বুঝবো যে আমার এখন ইউটিলাইজেশন অনেক বেশি, তো আমার এখন প্রসেস বা অ্যাপ্লিকেশন এখান থেকে সরাইতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে হাইরারিক্যালি দেখতে চাই তো এটাকে আমরা বলি হচ্ছে পিএস ট্রি। যদি হাইরারিক্যালি দেখতে চাই, দেখেন কোন প্রসেসের আন্ডারে কোনটা, এই যে দেখেন সিস্টেম ডি এর আন্ডারে নেটওয়ার্ক ম্যানেজার, ঠিক আছে, তার আন্ডারে এটা,
মানে কার আন্ডারে কোনটা। এখন যদি এই এই সেশনের জন্য দেখেন, তো আইবাস ডেমন এটার আন্ডারে, এটার আন্ডারে, এটার under, মানে হাইরার্কিক্যালি কার আন্ডারে কোন প্রসেসটা রানিং করতেছে। ঠিক আছে, এই টোটাল যেমন এসএসএইচডি কার আন্ডারে দেখেন, রুট হচ্ছে সিস্টেম ডি এর আন্ডারে। তো এসএসএইচডি আপনার, তারপরে এসএসএইচডি ডি, তারপরে হচ্ছে ব্যাশ পিএসটি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে নেটওয়ার্ক সিস্টেম ডি নেটওয়ার্ক, তারপরে হচ্ছে সিস্টেম ডি, জার্নাল ডি, লগ ইন ডি, এগুলো সবই হচ্ছে কার আন্ডারে, মূল হচ্ছে সিস্টেম ডি এর আন্ডারে। ঠিক আছে, তো পিএসটি এর আমার এখন যে প্রসেস বা অ্যাপ্লিকেশন রান করতেছে সবগুলোই হচ্ছে সিস্টেম ডি এর আন্ডারে। আমরা এখানে মূলত একটা প্রসেস দেখতেছি, সেটা হচ্ছে এসএসএইচডি, এবং দুইটা প্রসেস, একটা হচ্ছে নেটওয়ার্কের প্রসেস, এই দুইটা প্রসেস আমাদের রানিং আছে। আচ্ছা, তো এরপরে আমি যদি ইউজার ইনফরমেশন, আমার এই সার্ভারে কোন ইউজারটা লগ ইন আছে, জিএনএস3, এখানে দেখেন ইউজার জিএনএস3 নামে ইউজার লগ ইন আছে, কোন আইপি থেকে লগ ইন আছে, এই আইপি থেকে লগ ইন আছে। ঠিক আছে, প্রিভিলেজ কি কিসের মাধ্যমে, এসএসএইচডি এর মাধ্যমে লগ ইন আছে। তো এগুলো সকল ইনফরমেশন আমরা ডাব্লুর মাধ্যমে পাই। এখন ডাব্লুর পরে যদি আমরা এফ ব্যবহার করি, তাহলে আসে হচ্ছে এফ, তারপরে এখানে আরো আছে, অপশন আছে -f i। প্রথমে যেটা দেখতেছিলাম আমরা, এটা এবং এটার ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে ডাব্লু মূলত লগ ইন ইউজার ইনফরমেশন। আমরা যদি সিস্টেমে লগ ইন ইউজার ইনফরমেশন দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন এইখান থেকে আমরা পুনরায় এসএসএইচ করে যদি লগ ইন করি, এসএসএইচ জিএনএস3 192.168.122.100, ইউজার আইডি জিএনএস3, পাসওয়ার্ড হচ্ছে জিএনএস3। আমি কোন ইউজার দিয়ে লগ ইন আছি, জিএনএস3 দিয়ে লগ ইন আছি। কোথায়, অন্য একটা আইপি থেকে 101, আর একটা হচ্ছে 102। আমার ল্যাবে এই পিসির আইপিটা 101 এবং নেটওয়ার্ক অটোমেশন যেটা, এটা 102। দুইটা থেকে আমরা লগ ইন আছে, এই জন্য কোথায় থেকে লগ ইন আছে এটা দেখাচ্ছে। যদি আপনার নর্মালি ডাব্লু দিয়ে যদি এই ইনফরমেশন গুলো না আসে, তখন আপনি দিবেন এফ, মানে হচ্ছে ফ্রম, কোথায় থেকে আসতেছে। তো একই কথা আবারও বলতেছি, মাইনাস মাইনাস যদি হেল্প নেন তাহলে আপনি এখানে ডিটেলসটা পাবেন। আইপি অ্যাড্রেস, মানে কোন আইপি অ্যাড্রেস থেকে আসতেছে, -f ফ্রম, কোথায় থেকে আসতেছে বা কোন ইউজার থেকে আসতেছে। ঠিক আছে, মানে যে জিনিসগুলো আপনার দরকার, এখান থেকে ওই আর্গুমেন্ট গুলো আপনি ওই কমান্ডের সাথে জুড়ে দিবেন বা অ্যাড করে দিবেন। তো এইভাবে আমরা একটা সিস্টেমের প্রসেস ইনফরমেশন গুলো দেখতে পাই। এবং আর একটা জিনিস আমাদের একটু দরকার হয়, যে এই সিস্টেমটা কতক্ষণ ধরে আপ আছে। ঠিক আছে, কতগুলো ইউজার লগ ইন আছে, এতক্ষণ ধরে এটা সিস্টেমটা আপ আছে, দুইটা ইউজার লগ ইন আছে। লোড অ্যাভারেজ তেমন কোনো লোড নাই। এটাকে আমরা দেখি হচ্ছে আপ টাইম কমান্ড দিয়ে। তো আপ টাইমের আরো ডিটেলস যদি জানতে চান, তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনি মানে ইন্টারনেটে যাওয়ার প্রয়োজন নাই আর কি। মাইনাসেন্স মানে সিন্স কতক্ষণ ধরে আপ আছে আর কি। হ্যাঁ, এটা যদি দেখতে চান তাহলে -s আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো একটা সার্ভারের মোটামুটি প্রসেস, কোন ইউজার লগ ইন আছে, কতক্ষণ ধরে আপ আছে, এই জিনিসগুলো দেখার জন্য আমরা প্রথম সেকশন যেটা ছিল, যে মনিটরিং অ্যান্ড ম্যানেজিং লিনাক্স প্রসেস, ওই অংশটুকু কমপ্লিট করলাম আর কি। ঠিক আছে, এখন সফটওয়্যার ইনস্টলেশন। এখন সফটওয়্যার ইনস্টলেশন যদি করতে চাই, নর্মালি যদি আমি আরপিএম বেস ডিস্ট্রিবিউশনে যাই, প্রথমে আমাকে কি করতে হয়, ইয়াম সার্ভার কনফিগার করে নিতে হয় আর কি। হ্যাঁ, রকিব কিছু বলবা? রকিব হাসান রেজড হ্যান্ড। লোড এভারেজ ভ্যালুটা নাকি বলবেন, যদি লোড কম এভারেজ হয় ভ্যালুটা অথবা হচ্ছে, লোড এভারেজটা হচ্ছে যেমন আপ টাইমে ছিল, লোড এভারেজ হচ্ছে এখানে কি, যে এখানে কত দেওয়া আছে, 0 তাই না, মানে হচ্ছে তেমন কোনো লোড নাই, তাই তো বুঝাচ্ছে, রাইট? একটা জি জি জি।
হ্যালো 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 রাফি ভাই শোনা যাচ্ছে? আচ্ছা ভাইয়া চলে গেছে না তাই না, ভাই এমন আছে কোন একটা কাজ করতেছে। আচ্ছা, সরি। এখানে লোড অ্যাভারেজ যেটা বলা হচ্ছে যে এখানে আমার আম, একটা ফিজিক্যাল মেশিনে আমার কতগুলো লজিক্যাল সিপিইউ থাকতে পারে আর কি। হ্যাঁ, এখানে কয়টা দেখাচ্ছে? তিনটা দেখাচ্ছে। লজিক্যাল সিপিইউ দেখাচ্ছে হচ্ছে তিনটা। তো এটার ব্যাপারটা হচ্ছে এটা যে এখানে আমি একটা মানে একটা সেন্টেন্স বলি, তারপরে আমরা বাংলা বলে দিচ্ছি। ডিভাইড দ্য ডিসপ্লেড লোড অ্যাভারেজ ভ্যালুস বাই দ্য নাম্বার অফ লজিক্যাল সিপিইউ ইন দ্য সিস্টেম। A value below 1 indicate the satisfactory resource utilization এবং minimal wait times. A value above 1 indicates resource saturation and some amount of service waiting time. তার মানে হচ্ছে এটা লোড অ্যাভারেজ বলতে বোঝানো হচ্ছে আপনার এখানে লজিক্যাল সিপিইউ হচ্ছে তিনটা। আমি যে মেশিনে এখন কাজ করতেছি লজিক্যাল সিপিইউ হচ্ছে তিনটা এবং তার তিনটা সিপিইউর ইন্ডিভিজুয়াল ইউটিলাইজেশন হচ্ছে প্রতিটারই হচ্ছে 0.0%। যেমন মাইক্রোটিকে যদি আপনি ওই রিসোর্স ইউটিলাইজেশনের পেজে যান তখন ইন্ডিভিজুয়াল সিপিইউ রিসোর্স ইউটিলাইজেশন দেখায়, সিপিইউ 1, সিপিইউ 0, 2, 3, 4। এটা হয়তো বা দেখে থাকবেন, এই জন্য মাইক্রোটিকের এক্সাম্পল দিলাম। তো ওইখানে রেসপেক্ট টু টাইম লজিক্যাল সিপিইউর অ্যাভারেজ ইউজেস কতটুকু হচ্ছে, লোড অ্যাভারেজ, ঠিক আছে। এটা যদি ইজ গ্রেটার দেন 1 হয় তাহলে আপনার রিসোর্স মোর ইউটিলাইজ হচ্ছে, ঠিক আছে। যতটুকু ইউটিলাইজ হওয়ার কথা তার থেকে বেশি ইউটিলাইজ হচ্ছে। যদি ইজ লেস দেন 1 থাকে দ্যাট ইজ বেটার, মানে আপনার মেশিন ঠিকঠাক মতো সার্ভিসগুলো রান করবে বা এখানে যে অ্যাপ্লিকেশনগুলো কনফিগার করা আছে সেগুলোর কোনো ইন্টারাপশন হবে না লোকাল রিসোর্সের রেসপেক্টে। এটাই হচ্ছে লোড অ্যাভারেজ। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, এরপরে আসি আমরা। তো প্রসেস নিয়ে আমরা কথা বললাম, তারপরে আমরা এখন কথা বলবো লিনাক্স ফান্ডামেন্টাল সফটওয়্যার ইনস্টলেশন। এখন সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রথমত যেটা জানা দরকার যে এই সফটওয়্যারটা আদৌ আমার মেশিনে ইনস্টল আছে কিনা, ঠিক আছে, এটা জানা দরকার না। যেমন আমি এখানে যখন জিএনএস3 ইনস্টল করতে যাব, আমার এখানে জিএনএস3 অলরেডি ইনস্টলড আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আইকনটা যদি না থাকতো তাহলে কিভাবে দেখতাম? এখানে আইকন না থাকলে আমি উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে যেয়ে দেখতাম যে জিএনএস3 নামে কোনো কিছু ইনস্টল করা আছে কিনা, তাই না? যদি জিএনএস3 নামে কোনো কিছু ইনস্টল করা থাকে, জিএনএস3 ইনস্টল করা আছে, ঠিক আছে, 2020 নভেম্বরের 2 তারিখে ইনস্টল করা আছে। তো এখন এই সফটওয়্যারটা তো আমি আবার পুনরায় ইনস্টল করব না, ঠিক আছে না। তাহলে উইন্ডোজে আমি কি করলাম, গ্রাফিক্যালি গিয়ে দেখলাম যে আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে কিনা। যদি থাকে তাহলে এটা আর ইনস্টল করব না। অনুরূপভাবে আমি লিনাক্সেও প্রথমে একটা অ্যাপ্লিকেশন বা সার্ভিস যখন ইনস্টল করব তখন চেক করে নিতে পারি যে আমি এটা ইনস্টল করব কিনা। যদি থাকে তাহলে আমরা ইনস্টল করার প্রয়োজন নেই। তবে ইনস্টল প্রসেস রান করার আগে আমরা সিস্টেমটাকে একটু আপডেট করে নিব, এটা বেটার। অ্যাপ্ট গেট আপডেট, কোনো প্যাকেজ বা কোনো ডিপেন্ডেন্সি ফাইল যদি আপডেট করার প্রয়োজন পড়ে, যেমন উইন্ডোজে দেখেন অটোমেটিক্যালি আপডেট নেয়, আপডেট নেওয়ার পরে আবার কি করে, রিবুট বা রিস্টার্ট নেয়, ঠিক আছে না। তো এখানেও তাই একই কাজ করবেন, অ্যাপ্ট গেট আপডেট। কোনো প্যাকেজ যদি আপডেট করার প্রয়োজন পড়ে সে অটোমেটিক্যালি আপডেট করে নেবে। এখন আপডেট করতেছে কোথায় থেকে, cdarchive.ubuntu.com, উবুন্টু বায়োনিক রিলিজ।
ফার্স্ট টাইম যদি আপনারা এটা দেন তাহলে অ্যাপ গেট আপডেট এটা একটু সময় নেবে। আপডেট করার পরে আপনি কি করবেন, আপনার কোনো কিছু প্যাকেজ যদি আপগ্রেড করার প্রয়োজন হয়, একটা হচ্ছে আপডেট আর একটা হচ্ছে আপগ্রেড, ঠিক আছে? এই দুইটা কমান্ড লাইন কমপ্লিট করার পরে আমি ওই যেটা বললাম যে জিএনএস3 ইনস্টল করা আছে কিনা এটা আমি চেক করব। যদি থাকে তাহলে ইনস্টল করার দরকার নাই, আর যদি না থাকে তাহলে ইনস্টল। ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, আমরা তাহলে একটু গল্প করে নিই যে আমরা যে এইবার আমরা আপডেট করার পরে আমরা কি করব, অ্যাপ গেট আপগ্রেড। হ্যাঁ, ওটা ছিল আপডেট আর এটা হচ্ছে আপগ্রেড। আপগ্রেড মানে কোনো প্যাকেজ যদি ইনস্টল করার প্রয়োজন পড়ে সে এখন ইনস্টল করবে। যেমন কিছু একটা সে পাইছে যে পাইথন রিলেটেড, যেটা এটা আসলে এখন আপগ্রেড করে ফেলতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। এটা হচ্ছে আপগ্রেড, ঠিক আছে? তাহলে আপগ্রেডটা হোক, আমরা আবার শুরু করি। যেমন হচ্ছে টপ, এটাও খুব দারুণ। রিয়েল টাইম, এটা কিন্তু চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, রিয়েল টাইম ও দেখাবে সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, তারপরে হচ্ছে কয়টা প্রসেস রানিং। হ্যাঁ, এটা প্রতিটা কিন্তু কনকারেন্ট চেঞ্জ হবে। এটা হচ্ছে টপ। আর একটা আছে গ্ল্যান্স, যেটা ইয়া বললো, গ্ল্যান্সটা এখন আসবে কিনা বা না ইনস্টল এটা করতে ইনস্টল হবে। করে নিতে হবে ভাই, গ্ল্যান্স ইনস্টল করে নিতে হবে। গ্ল্যান্স সি গ্ল্যান্স না মনে হয়, এটা এটা রিবুট হবে আসবে না, না। এটা ইনস্টল করে নিন, ইনস্টল গ্লান্সেস দেন। অ্যাপ ও আচ্ছা, গেট সে ইনস্টল গ্ল্যান্স, GLANCE, বানান কি ঠিক লিখলাম? GLANCES, গ্লান্সেস। আচ্ছা, আমি এখানে স্টার দিলাম, এত কাহিনীর দরকার নাই, তাই কি না? আনএবল টু লক ইন্টেল রিসোর্স টেম্পোরারি আনএবল। ও আচ্ছা, আপগ্রেড করতেছে তো এই কারণে আমাকে কমান্ডগুলো দিতে দিচ্ছে না। আচ্ছা, ওইটা আমরা করে নিব নি। এইবার সফটওয়্যার ইনস্টলেশনের জন্য যেটা বলছিলাম, রেকর্ড অন করছি। প্রথমে অ্যাপ গেট আপডেট, তারপরে হচ্ছে অ্যাপ গেট আপডেট, এই দুইটা জিনিস আমাকে মাস্ট বি দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব, যে আমার এখানে যদি ইনস্টলড অলরেডি থাকে তাহলে তো এটাকে পুনরায় ইনস্টল করব না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাপ অ্যাপ এটা হচ্ছে আমাদের যেমন সিসকোতে একটা কমান্ড কিওয়ার্ড দেওয়ার পরে ট্যাব দিলে আমরা হেল্প পাই, এরকম এখানে আমরা পাবো অ্যাপ, তারপরে হচ্ছে আমরা হেল্প নিতে যাচ্ছি যে অ্যাপটার পরে কি হবে। আমি জাস্ট ট্যাব ব্যবহার করতেছি, যে অ্যাপ আমরা হচ্ছে দেখতে চাচ্ছি লিস্ট, মানে কতগুলো অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল অথবা ফেল। অ্যাপ লিস্ট এখানে 71789 অনেক আছে, তো এখানে হিউজ নাম্বার, এখানে আমরা যাচ্ছি না, এখানে ম্যানুয়ালি লিখে দিচ্ছি মাইনাস মাইনাস ইনস ডবল এল ইডি ইনস্টল। কি কি ইনস্টলড আছে, এই প্যাকেজগুলো এখন ইনস্টলড আছে, এখানে যে প্যাকেজগুলো দেখাচ্ছে এই প্যাকেজগুলো এখন কি আছে, ইনস্টলড আছে। তো এগুলোর ভিতরে আপনি আবার কি করতে পারেন, গ্রেপ করে যে এটার ভিতরে ঠিক আছে, আমরা তো পাইথন পড়বো, পাইথন ইনস্টল অথবা অ্যানসিবল পড়বো, অ্যানসিবল ইনস্টল আছে কিনা দেখি তো। গ্রেপ পাইথন, পাইথন 3, হ্যাঁ পাইথন 3 ইনস্টলড আছে, ঠিক আছে। অ্যানসিবল ইনস্টলড আছে কিনা দেখি তো, অ্যানসিবল ANSIBL, অ্যানসিবল ইনস্টলড আছে কিনা। apt does not have a stable CLI interface, অ্যানসিবল টাইপের কোনো কনফিগারেশন এখানে নাই, ঠিক আছে। সেম জিনিসটা আমরা কি করতে পারি, আর একটা অন্যভাবে আমরা এটাকে চেক করতে পারি যে ইনস্টলড প্যাকেজ, এটাকে বলে হচ্ছে ডিপিকেজি, ডিপিকেজি, ডিপিকেজি মাইনাস মাইনাস লিস্ট। এখান থেকে আমরা দেখতে পারবো যে কি কি প্যাকেজ আমার এখানে ইনস্টলড আছে, যেমন জিপ প্যাকেজ আছে, ইল্ড আছে, হাবি জাবি অনেক কিছু আছে আর কি। হ্যাঁ,
যেমন আমাদের পরিচিত যদি যাই, ভীম ইনস্টল করা আছে কিনা, এই যে হ্যাঁ ভীম, মানে এডিটর আর কি, ভীম ইনস্টল করা আছে। আবার যদি দেখি হচ্ছে এসএসএইচ, এসএসএইচ এসএসএইচ এসএসএইচ, আচ্ছা যাই হোক এটা পরে নিচ্ছি, যেমন পাইথন 3 বা পাইথন ইনস্টল করা আছে। তো এগুলো পুরো লিস্ট আমরা পাই যে আমার এখানে এই অপারেটিং সিস্টেমের ভিতরে কি কি অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল। এখন যদি আমি ইনস্টল করতে চাই, apt-get install, তারপরে যেটা আমি ইনস্টল করতে চাই সেটা, ঠিক আছে। যেমন আমি কথার কথা সরি apt-get install python, apt-get install python। যদি পাইথন ইনস্টল থাকে অলরেডি আপ টু ডেট, তাহলে সে আর পুনরায় ইনস্টল করবে না, ঠিক আছে। আমাকে এটা করতে দিবে না, কারণ এটা মনে হয় শেষ হয়নি এখন। হ্যাঁ ডান। তো এখানে কি বলতেছিলাম যে apt-get অথবা apt install python, কারণ আমরা তো এরপরে পাইথন নিয়ে কাজ করব। যদি পাইথন আমরা অনলি পাইথন দেই, তাহলে পাইথনের যে ভার্সনটা হয় ইনস্টল হবে সেটা হচ্ছে পাইথন 2, পাইথন 2। তবে ডিফল্ট লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলোতে ডিফল্ট পাইথন প্যাকেজ ইনস্টল থাকে, বিল্ট ইন ইনস্টল থাকে, ঠিক আছে। তারপরে পাইথন 3, দিস দ্য আপডেট ভার্সন অফ পাইথন, একটা হচ্ছে পাইথন 2, একটা পাইথন 3, দুইটাই অলরেডি ইনস্টল, এটার ভার্সন 3.6। আরো আরো কিছু প্যাকেজের কথা যদি বলি, যে যেমন আছে আমরা নেটওয়ার্ক মনিটরিং এর জন্য কি কি ব্যবহার করি, পিং ব্যবহার করি, ট্রেস রাউট ব্যবহার করি, তারপরে হচ্ছে ব্যবহার করি nmap, মানে পোর্ট দেখার জন্য nmap অলরেডি ইনস্টল। রেস্ট আউট মনে হয় ইনস্টল দেওয়া লাগবে, এটা থাকে না। তারপরে ট্রেস রাউট দেখি, TRACEROUTE, ট্রেস রাউট। তারপরে লাইক মনে করি ইনস্টল করতে চাচ্ছি HTTPD, ইনস্টলেশন ক্যান্ডিডেট, কি বললাম, ও ডান। এইভাবে আমাদের যতগুলো প্যাকেজ আছে আমরা ইনস্টলেশন প্রসেসটা এইভাবে করব, হ্যাঁ। HTTPD হতে পারে বা আরো যে এগুলো আছে, এরপরে আমরা 3টা সার্ভিস আমরা ইনস্টল করব, ওখানে আমরা দেখব যে কিভাবে ইনস্টলেশনটা করা যায়, হ্যাঁ। তো আরেকটা হচ্ছে যে যখন আমরা একটা প্যাকেজ ইনস্টলেশন ডান করলাম, ইনস্টলেশন ডান করার পরে আমরা যদি ওর ইনফরমেশন গুলো দেখতে চাই, যেমন অ্যাপ ক্যাশ সার্চ, আমরা হচ্ছে nmap আদৌ ইনস্টল আছে কিনা, যেমন জেনম্যাপ, এখানে nmap ও ইনস্টল করা আছে, ঠিক আছে, ম্যাপারের জন্য, পোর্ট ম্যাপিং এর জন্য। এরপরে যেমন পাইথন ইনস্টল করা আছে, পাইথন যদি ইনস্টল করাই থাকে, তাহলে আমি পাইথন দিয়ে যদি এন্টার দিই, আমরা পাইথনের শেল প্রম্পটে চলে গেছি। পাইথন, আমরা পাইথনের এটা এটা নর্মাল উবুন্টু অ্যাজ রুট ইউজার হিসেবে আমরা আছি কোথায়, হ্যাশ, তার মানে হচ্ছে রুট ইউজার হিসেবে আছে, তাই না। তো এই শেল আর এই শেলের ভিতরে দেখেন পার্থক্য আছে। এই শেলটা হচ্ছে কার শেল, পাইথনের শেল, আর এই শেলটা হচ্ছে আমাদের উবুন্টুর শেল। আচ্ছা, তো পাইথন এখানে আমরা পাইথন কততে আছে, 2.7.17। যখন পাইথন আমি লিখতেছি অনলি, তখন সেটা পাইথন 2 তে যাচ্ছে, পাইথন 2। এখান থেকে বের হওয়ার জন্য, পাইথন থেকে বের হওয়ার জন্য আমরা কি করব, কুইট অথবা এক্সিট, QUIT, কুইট অথবা এক্সিট, বের হয়ে গেলাম। আবার যদি পাইথনে যাই, যেমন একটা কিছু লিখতে চাচ্ছি মানে প্রোগ্রামেটিক্যালি যদি আপনি কোনো কিছু শো করাতে চান, যেমন আমরা লিনাক্সে ব্যবহার করি হচ্ছে ইকো, কোনো কিছু শো করাতে গেলে ইকো ব্যবহার করি। তো এখানে পাইথনে আমি যদি কোনো কিছু শো করাতে চাই, তাহলে সেটা আমরা কমান্ড কিওয়ার্ড ব্যবহার করি হচ্ছে প্রিন্ট।
প্রিন্ট এফ, প্রিন্ট আরো কিছু ইয়ে আছে আমরা পাইথনে শিখবো। যেমন এখানে লিখলাম ওয়েলকাম টু পাইথন কোর্স, ওয়েলকাম টু পাইথন কোর্স। সে কি করবে, এই প্রিন্টের পরে প্রিন্ট তো কমান্ড কিওয়ার্ড, আমি হচ্ছে এর ভিতরে যে অংশটুকু লিখছি ওইটাকে সে শো করাবে। ঠিক আছে, কিউআইটি কুইট দেন। এবার পাইথন 3 দেখলাম যে পাইথন 3 ইনস্টল, তাহলে পাইথন 3 দিলে এখানে আমার আসতেছে পাইথন কত 3.6.9। এখানে অনুরূপভাবে আমরা কি করতে পারি, প্রিন্ট কমান্ড ব্যবহার করতে পারি পাইথন 3 এর ক্ষেত্রে। পাইথন 2 এবং পাইথন 3 এর ক্ষেত্রে প্রিন্ট কমান্ডের কিছু পার্থক্য আছে। প্রিন্ট পাইথন 2 তে নরমালি কমান্ড কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, বাট পাইথন 3 তে এটাকে ফাংশন হিসেবে ব্যবহার করা হয়। যখন আমি একটা কিছুকে ফাংশন হিসেবে ব্যবহার করি তখন আমাকে একটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় পাইথনে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড, মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর ভিতরে আপনি লিখবেন যে আপনি কি শো করাতে চাচ্ছেন। আপনি লিখলেন ওয়েলকাম টু আওয়ার অ্যানসিবল কোর্স। কিন্তু আগের মতো যদি লিখতাম, আগে যেমন লিখছিলাম হচ্ছে প্রিন্ট, তাহলে আমাকে বলবে যে সিনট্যাক্স এরর। ঠিক আছে, সিনট্যাক্স এরর, এই যে সিনট্যাক্স এরর, আপনার সিনট্যাক্সটা ভুল হয়েছে। ঠিক আছে, এবং আমাকে একটা সাজেশন দিয়ে দিচ্ছে যে আপনার হওয়া উচিত হচ্ছে এইরকম, প্রিন্ট এটা 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 এরকম হওয়া উচিত। আচ্ছা, তো এইখানে পাইথন স্ক্রিপ্ট চালানোর জন্য আমাদের লিনাক্স ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে আসলে এনভায়রনমেন্ট রেডি করতে খুব একটা সফটওয়্যার বলি বা আদার্স কিছু মানে ইনস্টল করতে হবে এরকম না। বিল্ট ইন পাইথন ইনস্টল থাকে, যদি কোনোটাতে না থাকে তাহলে আপনি পাইথন প্যাকেজটা ইনস্টল করে দেবেন। পাইথন apt get install পাইথন, আর একটা হচ্ছে apt get install পাইথন 3, পাইথন পাইথন 3। দেখেন তো আপনি আপনার উবুন্টু সার্ভারে আমি যেভাবে দেখাইলাম যে পাইথন 2 এবং পাইথন 3 এর ভিতরে একটা প্রিন্ট করে দেখালাম যে ওয়েলকাম টু আওয়ার পাইথন কোর্স, কেউ কি দেখাতে পারবেন এই মুহূর্তে? 5 মিনিট সময় লাগবে। ওকে, তাহলে আমরা 5 মিনিট সময় দিলাম এটা দেখানোর জন্য। সফটওয়্যার ইনস্টলেশনটা আমরা কভার করলাম কিভাবে করব। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে একবারে মিনিমাম 3টা সার্ভিস। হ্যাঁ, এটা প্রোডাকশন প্র্যাকটিসের জন্য, মানে প্রোডাকশনে ব্যবহারের জন্য আমরা এখানে যেটা টিএফটিপি ব্যবহার করছি এটা প্রোডাকশনে ব্যবহার করতে পারেন, বাট এখানে ডিএনএস এর কনফিগারেশন যেটা দেখাবো এটা প্রোডাকশনের জন্য নয়, অনলি জিএনএস3 ল্যাব প্র্যাকটিসের জন্য। আমরা প্রোডাকশনের জন্য যেটা আমাদের আলাদা মডিউলে ওটা দেখাবো। ডিএসসিপি সার্ভিস সার্ভার, এটা আমরা প্রোডাকশনে ব্যবহার করতে পারি যদি চাই। তো একটা অ্যাপ্লিকেশন যখন লিনাক্সে আমরা রান করি তো প্রথম কাজ হচ্ছে যে প্যাকেজটাকে ইনস্টল করা। প্যাকেজটাকে কি করা, প্রথম কাজ হচ্ছে যে ইনস্টল করা। হ্যাঁ, আমি টিএফটিপি রান করাতে চাচ্ছি, টিএফটিপিকে প্রথমে আমাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, ইনস্টল করার পরে তার যে কনফিগারেশন ফাইল থাকবে, স্টার্ট করার পরে কি করব, আমি তার কনফিগারেশন ফাইল এডিট করব। কনফিগারেশন ফাইল এডিট করা হইলো, তারপরে সার্ভিসটাকে স্টার্ট করব, এনেবল করব। স্টার্ট করব কেন, কারণ সার্ভিসটা যদি স্টার্টই না থাকে তাহলে তো ওই অ্যাপ্লিকেশন আমি হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করতে পারবো না। নাম্বার 1, এনেবল করব। এনেবল করব কেন, যাতে করে আমার মেশিনটা রিবুট হওয়ার পরেও সার্ভিসটা সাথে সাথে এনেবল হয়ে যায় আর কি। মানে যদি আমি এনেবল না করি, ডিসেবল থাকে, তাহলে আমার সার্ভারটা শাটডাউন, মানে রিস্টার্ট হওয়ার পরে ওই অ্যাপ্লিকেশনটা শাটডাউন হয়ে বা ডিসেবল হয়ে বসে থাকে। এই জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা এইভাবে বুঝাইলে হবে না, এভাবে লিখতে হবে, এভাবে বুঝাইলে মাথায় ঢুকবে না। লিনাক্সের প্রতিটা অ্যাপ্লিকেশনের রেসপেক্টেই এই কাজটা করতে হয় আমাদের। যে নাম্বার 1, প্যাকেজ ইনস্টলেশন, প্যাকেজ ইনস্টলে
installation, package installation, number 1. Number 2, edit config file যেটা এডিট করা দরকার সেটা এডিট করব। নাম্বার 3, restart and enable BICES services বা সার্ভিস, রিস্টার্ট অ্যান্ড এনেবল। নাম্বার 4, যদি ফায়ারওয়াল এনেবল থাকে, আমার যেহেতু প্রোডাকশনের সার্ভার চিন্তা করতেছি, ফায়ারওয়াল তো মাস্ট বি এনেবল থাকবে, তাই না? অ্যালাউ, তো আমি যদি টিএফটিপি সার্ভার এনেবল করি তাহলে আমাদের এখানে এই সার্ভারে যদি কেউ আপলোড করতে চায় কোনো কিছু, ঠিক আছে, তাহলে আমাদের কি থাকতে হবে, টিএফটিপি কোন পোর্টে চলে, ইউডিপি 69 পোর্টে চলে ডিফল্ট। তাহলে এই ডিফল্ট পোর্টটা আমার ফায়ারওয়ালে কি থাকতে হবে, অ্যালাউ থাকতে হবে। অ্যালাউ সার্ভিস পোর্ট ইন ফায়ারওয়াল। এই মিনিমাম 4টা স্টেপ আমাকে ডান করতেই হবে। 4টা স্টেপ ডান করলে আমি হচ্ছে বিভিন্ন সার্ভার বা সার্ভিস ইনস্টলেশন প্রসেস গুলো করতে পারবো, ঠিক আছে। যেমন এখানে টিএফটিপি সম্পর্কে এখানে লিখছে যে টিএফটিপি, প্রথমে আমরা কি বলছি, অ্যাপ ক্যাশ সার্চ টিএফটিপিডি নামে কোনো সার্ভিস এখানে রানিং আছে কিনা সেটা চেক করে দেখা। অ্যাপ ক্যাশ সার্চ টিএফটিপিডি, টিএফটিপিডি এইচপিএ, অ্যাডভান্স টিএফটিপিডি, এ ধরনের কোনো প্যাকেজ এখানে নাই। ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল যদি থাকতো তো আসতো। তাহলে আমরা কি করব, ইনস্টল করব। তাহলে apt cache না, ইনস্টল করার জন্য আমাদের কমান্ড হচ্ছে apt get install tftpd-spa ডট, এটা মিস করব না, ডট মাস্ট বি দিতে হবে আমাদের। unable to locate package tftpd-spa, আচ্ছা আমি যদি tf, আমি কি বানান ভুল করছি, tftp-spa, আচ্ছা এখন আবার আগে যখন যে ভার্সনটাতে আমি করছি ওটাতে ডট ছাড়া আবার নিত না, এখন আবার দেখছি ডট ছাড়া নিচ্ছে, যাক বাদ দিলাম। টিএফটিপিডি ইনস্টলেশন ডান, তাহলে ইনস্টলেশন ডানের পরে আমাদের হচ্ছে কি করতে হবে, যে এর যে কনফিগারেশন ফাইল, আমরা যে সার্ভিস বা অ্যাপ্লিকেশন গুলো লিনাক্স অপারেটিং সিস্টেমে রান করব, সব কনফিগারেশন ফাইলগুলো থাকবে হচ্ছে ইটিসি ডিরেক্টরিতে। তাহলে ইটিসি ন্যানো ইটিসি ডিফল্ট টিএফটিপি ডিএইচপিএ, টিএফটিপি ডিএইচপিএ, এটা হচ্ছে কনফিগারেশন ফাইল। কনফিগারেশন ফাইলের ভিতরে ঢুকে আমরা দেখতেছি টিএফটিপি ইউজার নেম, ডিফল্ট টিএফটিপি ইউজার নেম হচ্ছে টিএফটিপি, ডিফল্ট ডিরেক্টরি হচ্ছে ভার্লিব টিএফটিপি বুট, টিএফটিপি অ্যাড্রেস হচ্ছে অল অ্যাড্রেস থেকে লিসেন করবে, পোর্ট হতে হবে হচ্ছে 69, পোর্ট হবে হচ্ছে কি 69, তারপর এটা কি সিকিউর। আচ্ছা, তো এখানে আমরা টিএফটিপি শুধু একটা জায়গায় মডিফিকেশন করব, মডিফিকেশনটা হচ্ছে ক্রিয়েট, এই কিওয়ার্ডটা অ্যাড করব, ঠিক আছে, বাদ বাকি সব সিমিলার রাখবো, কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট ক্রিয়েট। যেহেতু ইনিশিয়াল পর্যায়ে আছি আমরা, এখন অ্যাডভান্স গুলো অতটা যাব না। তো মাইনাস মাইনাস সিকিউর মাইনাস মাইনাস ক্রিয়েট। আচ্ছা, তারপরে হচ্ছে কি কন্ট্রোল এক্স সেভ করার জন্য, ওয়াই, দেন এন্টার। তাহলে আমাদের যে চেঞ্জেস
চেঞ্জেসটা আমরা পুনরায় চেক করতে পারি। ক্যাট এখানে শুধু মাইনাস মাইনাস ক্রিয়েট, বাদ বাকি জিনিসগুলো সেম থাকে। তাহলে কনফিগারেশন ফাইল যেহেতু আমি এডিট করছি, সেহেতু আমাকে কি করতে হবে, সার্ভিসটা রিস্টার্ট করতে হবে। এখন সার্ভিসটা রিস্টার্ট করতে হইলে সিস্টেম সিটিএল রিস্টার্ট টিএফটিপিডি, আমাদের প্যাকেজের নাম হচ্ছে কি টিএফটিপিডি। টিএফটিপিডি fail to restart tftp.service not found। তাহলে আমাদের tftpd না, এটা হচ্ছে tftpd hyphen hpa, tftpd hyphen hpa ডান, সার্ভিস রিস্টার্ট। দেন কি করতে হবে, স্টার্টিং এ এটাকে আমাদের এনেবল করতে হবে, এনেবল রিস্টার্ট এন্ড এনেবল ডান। এইবার আমরা স্ট্যাটাসটা দেখতে পারি যে আমার এইচটিপিডি স্ট্যাটাসটা কি, স্ট্যাটাস অ্যাক্টিভ, এবং এখানে আমরা দেখব যে এটা কি অ্যাক্টিভ এবং রানিং। ঠিক আছে, এটা কি অবস্থায় থাকবে, অ্যাক্টিভ এবং রানিং অবস্থায় থাকবে। তাহলে আমরা বুঝবো যে দিস ইজ অ্যাক্টিভ প্রসেস। বের হতে হলে কিউ, তো আমরা সার্ভিসটা কি করলাম, রিস্টার্ট করলাম, এনেবল করলাম এবং স্ট্যাটাস দেখলাম। ঠিক আছে, ওকে। এরপরে একটু স্টোরি নিয়ে নিই, এটা ফাইলটা একটু আপডেট করতে হবে আমাকে। সিস্টেম সিটিএল টিএফটিপিডি এইচপিএ, আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারি, তবে এটা পুরনো কমান্ড। হ্যাঁ, আপডেট কমান্ডগুলো আমি এখানে যোগ করি। স্ট্যাটাস ওকে। এরপরে হচ্ছে আমরা কি করব, অ্যালাউ সার্ভিস পোর্ট ইন ফায়ারওয়াল। ফায়ারওয়ালে আমরা অ্যালাউ করে দেখব যে এটা ফায়ারওয়ালে যদি আমরা দেখতে চাই এটা অ্যালাউ আছে কিনা, তাহলে লিনাক্সের ক্ষেত্রে যে ফায়ারওয়াল সিস্টেম ব্যবহার করা হয় সেটাকে বলে হচ্ছে ইউএফডব্লিউ, আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। তাহলে ইউএফডব্লিউ স্ট্যাটাস ভার্বস, কোনো ফায়ারওয়াল এখানে ইনস্টল আছে কিনা, তো এখানে ফায়ারওয়াল ইনস্টল আছে। ডিফল্ট আপনার মেশিনে ফায়ারওয়াল ইনস্টল থাকবে না, ডিফল্ট ইনস্টল থাকবে না, ঠিক আছে। তো ডিফল্ট যেহেতু থাকবে না, তো এখানে দেখাবে এই স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ বা সামথিং এরকম কিছু একটা দেখাবে, ঠিক আছে। যেহেতু ফায়ারওয়াল এখানে অ্যাক্টিভ আছে, সেহেতু আমাকে কি করতে হবে, এই 69 মানে টিএফটিপির যে 69 যে পোর্টটা, এই পোর্টটাকে আমাকে এনেবল করতে হবে, ঠিক আছে। 69 পোর্টটা এনেবল করতে হবে। এখন একটা সিঙ্গেল পোর্ট এনেবল করার জন্য আমরা কমান্ড ব্যবহার করি হচ্ছে 69, এটা হচ্ছে কি পোর্ট, ইউডিপি পোর্ট, ইউডিপি 69 ইউডিপি। তো এখানে আমরা যখন লিস্ট দেখলাম, লিস্টের ভিতরে দেখেন ইউডিপি নাই, 22 61 710 22 69 নাই। তো এটা আমরা যখন বলে দিচ্ছি রুল অ্যাডেড, তারপরে পুনরায় আমরা শো করতেছি 69 ইউডিপি অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের চারটা প্রসেস, যেটা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার যে চারটা প্রসেস, আমরা চারটা প্রসেস কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই টিএফটিপিটা করছি কিসের জন্য, যে আমরা এই রাউটারের একটা ব্যাকআপ কনফিগারেশন এই টিএফটিপি সার্ভারে রাখবো, এই রাউটারের একটা ব্যাকআপ কনফিগারেশন টেস্টিং পারপাস। তো এখানে যেটা বলা হয়েছে যে নেট স্টেট -a গ্রেপ টিএফটিপিডি,
এটা হচ্ছে পোর্ট দেখার জন্য, যে পোর্টটা আমার রানিং কিনা। পোর্টটা আমার হচ্ছে রানিং কিনা এটা চেক করার জন্য নেট স্টেট কমান্ডটা ব্যবহার করা হয়। নেট স্টেট আর একটা কমান্ড আছে এসএস, ঠিক আছে। এখানে যেমন আমরা যদি ফুল দেখতে চাই, টুল প্যান, টি ফর টিসিপি, ইউ ফর ইউডিপি, এ ফর অল, হ্যাঁ। তো এখান থেকে আমি দেখতে চাচ্ছি হচ্ছে গ্রেপ টুল প্যান, মনে রাখার সহজ বুদ্ধি, TFTPD অথবা পোর্ট নাম্বার 69 পোর্টে লিসেন করতেছে, ঠিক আছে। যে কোনো আইপি থেকে রিকোয়েস্ট পাঠাইতে পারে এবং এটা লিসেন করতেছে হচ্ছে 69 পোর্টে। তো এটা আমরা কনফার্ম হইলাম। আর একটা জিনিস হচ্ছে, যখন আমরা এটা কনফিগার করছি তখন এই ডিরেক্টরির ভিতরে বলা ছিল যে সেটার রুট ডিরেক্টরি কোনটা হবে, ঠিক আছে। রুট ডিরেক্টরি যখন আমি টিএফটিপি তে কোনো কিছু আপলোড করব, টিএফটিপি সার্ভারে কোথাও থেকে যদি কোনো কিছু আপলোড করি, তখন কোথায় নরমালি আপলোডটা হবে, var lib tftp, var lib tftp এই ডিরেক্টরিতে কি হবে, আপলোড হবে। তাহলে আমরা যদি এই ডিরেক্টরিতে যাই, cd/var lib ls grep tftp boot। তো এটা যদি আমরা একটু দেখি লং লিস্টিং ফরম্যাটে, আমরা আসি হচ্ছে পিডব্লিউডি, আমরা var lib এ আছি ls -l। তাহলে আমরা যে ফাইলটা নিয়ে আমরা যে ফোল্ডারটা বা ডিরেক্টরিটার পারমিশন আমরা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে tftp boot। তা tftp boot হচ্ছে এটা হচ্ছে কি একটা ডিরেক্টরি, এটা হচ্ছে কি একটা ডিরেক্টরি। কেন, এই যে ডিরেক্টরি আমার কি থাকবে, ডিরেক্টরি যদি হয় তাহলে এখানে ডি থাকবে। তাহলে এত আমরা না করে আমরা সরাসরি এখানে tftp boot যদি দেই, এভাবে দেখেন, সমস্যা নেই। টিএফটিপি এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে একটা ডিরেক্টরি, ইউজারের রিড রাইট এক্সিকিউটিভ পারমিশন আছে, গ্রুপের রিড এবং এক্সিকিউট পারমিশন আছে, আর এইটার হচ্ছে কি আদার্সের রিড রাইট পারমিশন আছে। এটা হ্যান্ডেল করতেছে কোন ইউজার, রুট ইউজার। আর এটা কোনো গ্রুপের আন্ডারে না, এই ডিরেক্টরিটা কোনো গ্রুপের আন্ডারে না। এই ডিরেক্টরির ওনার হচ্ছে রুট, আর এটা গ্রুপ হচ্ছে নো গ্রুপ, কোনো গ্রুপের আন্ডারে না। তো এইটাকে আমাদের কি করতে হবে, ওনারশিপটা চেঞ্জ করতে হবে। আমার ইউজার টিএফটিপি ফাইলটা বা টিএফটিপি যে ফোল্ডারটা অ্যাক্সেস করবে কোন ইউজারটা, টিএফটিপি ইউজারটা অ্যাক্সেস করবে। আমরা যখন টিএফটিপির কনফিগারেশন ফাইল দেখছি, কনফিগারেশন ফাইলে কিন্তু এরকমই বলা ছিল যে টিএফটিপির ইউজার নেম হচ্ছে টিএফটিপি, রুট না কিন্তু, ঠিক আছে। তাহলে কি আমাদের কি করতে হবে, ওনারশিপ চেঞ্জ করতে হবে। গত ক্লাসে আমরা দেখছি ওনারশিপ কিভাবে চেঞ্জ করে। তো ওনারশিপ চেঞ্জ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে chown। কোন ইউজারের জন্য ওনারশিপ হবে, এটা টিএফটিপি, কোন ডিরেক্টরি, এই ডিরেক্টরির ওনারশিপ হবে হচ্ছে টিএফটিপি ইউজার। এবং এই ডিরেক্টরির ভিতরে আদার্স যত ফাইল ফোল্ডার থাকবে সবারই ওনারশিপটা চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এখানে -r কিওয়ার্ডটা ব্যবহার করি। তো যেহেতু আমার কনফিগারেশন ফাইলে বলাই আছে যে এটা টিএফটিপি ইউজার হতে হবে, সেহেতু আমাকে কি করতে হবে, এখানে ওনারশিপটা চেঞ্জ করে নিতে হবে। chown -r tftp, অথবা এইখান থেকে জাস্ট কপি করে নিতে পারেন tftp, আর ডিরেক্টরি হচ্ছে tftp boot। ডান। এখন আমরা যদি ls -l grep tftp boot, এখন আমাদের এই ইউজারটা এখন রুট না, এখন হচ্ছে টিএফটিপি ইউজার। এখন টিএফটিপি ইউজার কি করতে পারবে, এখানের এই টিএফটিপি বুটের ভিতরে যে ফাইল ফোল্ডার থাকবে, যেমন cd tftp boot
ls, এখন কোনো ফাইল ফোল্ডার নাই, ls মাইনাস a, দুইটা হিডেন ডিরেক্টরি আছে, ঠিক আছে, প্যারেন্ট ডিরেক্টরিতে যাওয়ার জন্য এটা প্রতিটা ফাইল ফোল্ডারেই থাকে। তাহলে এখানে আমরা দেখতেছি যে টিএফটিপির যে মেন ডিরেক্টরিটা টিএফটিপি বুট, এটার ভিতরে কোনো ফাইল ফোল্ডার নেই, ঠিক আছে। এখন এই ফাইল ফোল্ডার আমরা কি করব, আপলোড করব। তো আপলোড করতে হলে আমাদের প্রথমত যেটা থাকতে হবে যে এই আমরা চাচ্ছি এই রাউটার 1 এর ব্যাকআপ কনফিগারেশনটা আমার এই উবুন্টু সার্ভারে নিতে বা টিএফটিপি সার্ভারে নিতে। তো এখন এইখান থেকে প্রথমত এটাকে আমরা একটু অন করব, একটা মিনিট, এটা অন করার জন্য আমার, আচ্ছা ঠিক আছে, আইওএসভি তে ইন্টারফেস গুলো শাটডাউন থাকে অন হওয়ার পরে। আচ্ছা, নাও রানিং, শো আইপি ইন্টারফেস ব্রিফ, তারপরে শো রানিং কনফিগারেশন। হ্যাঁ, এখানে আমাদের রানিং কনফিগারেশন আছে, এই কনফিগারেশন ফাইলটা আমরা পাঠাতে চাচ্ছি। তাহলে আমরা পাঠাবো হচ্ছে কিভাবে, কপি, কপির পরে কি কি দেওয়া যায়, কপি পাঠাবো হচ্ছে কি, পাঠাবো হচ্ছে রানিং কনফিগারেশন, ঠিক আছে, রানিং কনফিগারেশন, এটা হচ্ছে সোর্স। কোথায় পাঠাবো আমরা, টিএফটিপি তে পাঠাবো, টিএফটিপি, টিএফটিপি অ্যাড্রেস আর নেম অফ রিমোট হোস্ট, রিমোট হোস্টের আইপি হচ্ছে, তার আগে আমি একটু কনফার্ম হয়ে নিই, আমি আসি হচ্ছে রাউটার 1 এ, রাউটার 1 থেকে আমি সার্ভারকে রিচ করতে পারি কিনা এটা আমাকে একটু কনফার্ম হইতে হবে আর কি। হ্যাঁ, পিং 192.168.122.100 পাচ্ছি, এটা রিচ করতে পাচ্ছি, এবং এইখান থেকে আমরা পিং 192.168. এই ইন্টারফেসে বসানো 122.2.2 অ্যাক্সেসেবল। লুপব্যাক আইপি যদি চিন্তা করি, এটা অ্যাক্সেসেবল কিনা একটু চেক করে নিই, অবশ্যই অ্যাক্সেসেবল হওয়ার কথা, কারণ রাউট দেওয়া ছিল গত ক্লাসে 0.1 অ্যাক্সেসেবল। তো আমার কাজ শেষ। তো এখন আমরা কি করব, কপি করব, কপি রানিং কনফিগারেশন থেকে টিএফটিপি অ্যাড্রেস আর নেম অফ রিমোট হোস্ট, মানে টিএফটিপি সার্ভারের আইপি কত, 192.168.122.100। ডেস্টিনেশন ফাইল নেম আমরা এখানে দেখতেছি CR1 কনফিগ, আমি বললাম যে ঠিক আছে এটাই রাখেন, সমস্যা নাই। ও কপি করে ফেলছে, হ্যাঁ কপি করে বলছে যে এত বাইটস কপি। এইখানে কি কিন্তু কোনো ফাইল ছিল না, এই যে এলএস দিয়ে রাখছিলাম আমরা, কোনো ফাইল ছিল না। এখন যদি আমরা এলএস দেই দেখবো যে একটা ফাইল চলে আসছে, ls-l, এই ফাইলটার নাম হচ্ছে CR1 config। এই ফাইলের হচ্ছে ওনার কে টিএফটিপি এবং গ্রুপ কি টিএফটিপি, এবং সে কি করতে পারবে, ওনার এবং গ্রুপ দুজনই রিড রাইট করতে পারবে, রিড এবং রাইট। তার মানে হচ্ছে টিএফটিপি যে ইউজারটা যে ফাইলটা আমি আপলোড করব, ওই ফাইলে সে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, তখনই শুধু কিন্তু আপলোড হবে, আদারওয়াইজ কিন্তু আপলোড হওয়ার কোনো চান্স নাই। এখন যদি এটাকে আমরা পড়তে চাই যে আসলে আমরা যেটা এখানে কনফিগারেশন ফাইল নিয়ে আসলাম সার্ভারে, এটা আসলে কি রাউটারের কনফিগারেশন ফাইল কিনা, ঠিক আছে, ডান। আমি আসি হচ্ছে টিএফটিপি সার্ভারে, কনফিগারেশন ফাইল চলে আসছে, কি ক্লিয়ার কাট, বোঝা গেছে, এই ক্লিয়ার। টিএফটিপি, এখানে হ্যাঁ আপনার এই যে কনফিগারেশন তো ধরেন আনলাম, হুম এটা যদি আমার যে রাউটারের যে কনফিগারেশন আছে হুম এইগুলো কোনো চেঞ্জ করলে আমি প্রিভিয়াসটা এবং কারেন্টটা হুম হুম, এটার ভিতরে যে ডিফারেন্সটা ওইটা কোন টুলস ইউজ করে দেখা যায়? ওইটা হচ্ছে আপনাকে করতে হবে তাহলে আর্কাইভে যেতে হবে, ঠিক আছে,
সিসকো দিয়ে যদি করতে চাই আমি তাহলে সেটা চলে যাইতে হবে আর্কাইভে। হ্যাঁ, RCH আর্কাইভ, আর্কাইভের ভিতরে ঢুকে আপনাকে এখানে বলতে হবে যে প্রথমে পাথ ডিফাইন করতে হবে। পাথ মানে হচ্ছে ওই যে টিএফটিপির পাথ আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে পাথের পরে টিএফটিপি কোলন ফরওয়ার্ড স্ল্যাশ, সম্ভবত এখানে মনে হয় ফরম্যাটটা ডাবল স্ল্যাশ না সিঙ্গেল স্ল্যাশ, ডাবল স্ল্যাশই তো হয় না? ডাবল স্ল্যাশ হয় হ্যাঁ, সাধারণত। 192.168, আমি ভুলে গেছি, 122.100 পাথ বলে দিলাম। তারপরে হচ্ছে পাথের পরে আপনার ফোল্ডার নেম থাকবে টিএফটিপি বি ডাবল ও টি বুট, টিএফটিপি বুট, সম্ভবত এটা হওয়ার কথা। আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের বলতে হবে রাইট মেমোরি, যখনই সেভ করব তখনই কনফিগারেশন চলে যাবে, ঠিক আছে? হুম। আমি একটু চেক করি দেখি তো। রাইট শো আর্কাইভ পাঠাইছে, কিন্তু এটা সার্ভারে আসছে কিনা দেখতে হবে। ও, আমি তো চলে আসছি, সিডি স্ল্যাশ var leave tftp boot ls minus l, হ্যাঁ চলে আসছে ডেট টাইম দিয়ে। আচ্ছা, আরেকবার সেভ দেন তো, অটোমেটিক পাঠায় কিনা। রাইট, ls minus l, এটা 0, এটা 1, ওকে ওকে। ঠিক আছে? এটা কিন্তু ফাইলের নাম, এই যে পুরোটা হচ্ছে ফাইলের নাম, ঠিক আছে? আমরা যদি মোর দেই তখন মূলত একটা ফাইল আসবে, মানে ও ডেট টাইম সিস্টেম থেকে নিয়ে সুন্দর করে ফাইল সিস্টেম করে দেয়, তাতে করে এখানে আমি লিখছিলাম টুলস দেখছিলাম যে র্যানসিড নামে, র্যানসিড ও আসলে একদম গ্রাফিক্যালি দেখায় দেয় যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আরেকভাবে করা যায়, এটা তো আর্কাইভ, আর আরেকভাবে করা যায়, ওইটা হচ্ছে ক্রন। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে লিনাক্সে শিডিউল করার জন্য যেমন ক্রন জব ব্যবহার করি, এটা সিসকোতেও আছে, ওটা একসময় আমি দেখাই দিব তাহলে। আচ্ছা, এটা ওইটা আমার যেটা আমি যেটা ইউজ করি অলরেডি, ওই যে এফটিপি বা টিএফটিপি ইউজ করি এবং কোরআন দিয়ে একটা শিডিউল করে রাখছি, ওই সময়ে প্রতিদিন একটা ব্যাকআপ নিয়ে হ্যাঁ রাখি। ওটা তো সার্ভার থেকে নক করে। না, আমি আমার সিসকো থেকে মানে সব আচ্ছা, নেটওয়ার্ক ডিভাইস থেকে, হ্যাঁ হ্যাঁ ওর ভিতর থেকে যে ক্রন ক্রন হ্যাঁ, সেটাই বললাম আমি, যে ক্রন দিয়েও করা যায়। ওইটা করে, ওইটা অলরেডি করা আছে, মানে এটা দেখায়। আর্কাইভের জন্য এইটা, তাহলে এটাও আমরা এখানে দিয়ে রাখেন। কমান্ডটা দিয়ে রাখি, কমান্ডটা দিয়ে রাখি এন্ড। নাজমুল ভাই, জি ভাই বলেন। ওই যে ক্রনের যেই কমান্ডগুলো একটু শেয়ার করুন তো। হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, আর আপনি যদি চান টিএফটিপি এইভাবে করতে পারেন। ওকে, তাহলে আমাদের টিএফটিপি নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না, রাইট? টিএফটিপি নিয়ে আর কোনো প্রশ্ন? না না ভাই। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, 5টা বেজে গেছে, আমরা একটু দ্রুত আগাবো এখন। টিএফটিপি ডান, এরপরে আসবো হচ্ছে ডিএনএস। এটা আমি আগেই বলছিলাম যে এই ডিএনএসটা আমরা করতেছি অনলি ফর ল্যাব টেস্ট, তবু আমরা জিএনএস-তে যে ল্যাবটা করছি এই ল্যাব টেস্টিং এর জন্য। আচ্ছা, আগের মতোই apt get আপডেট, যদি আমরা আপডেট করছি এখন আর আপডেটের কিছু আসবে না, যদিও আসে আপনি আপডেট করে নেবেন, এটা বেটার। হ্যাঁ, ওইখানে যে আপনি যে এফটিপি তে টিএফটিপি তে নিলেন, হুম, ওটা যদি আমি ডেট, ওই যে যেমন ইসে আসলো হুম, আপনার আর্কাইভে, যেমন আমি ডেট এবং ওই একটা মানে নাম্বার সহ পাঠাইতে চাচ্ছি, ওইটা যদি করতে চাই তাহলে কি করব? এটা আমি একটু দেখতে চাই। আমি চাচ্ছি যে ওর সাথে ডেটটাও যাইতে চাই, আর্কাইভে যেটা এই যে যাচ্ছে। হ্যাঁ, এই যে ডেট আছে তো, ডেট টাইম সব দিচ্ছে তো। হ্যাঁ, এটা এখানে তো আসে, মানে ওই যে টিএফটিপি ব্যাকআপে যেটা নিলেন ওইটা হ্যাঁ, কিভাবে এখানেও আসবে? এখানে ওখানে যা নেম দিছে এখানেও তাই নেমই আছে, এই যে। আচ্ছা আচ্ছা, ওইখানে কিভাবে? না, ওইখানে যে যেমন এই যে CR1 কনফিগ আসছে, ওর পরে যে ডেটটা কিন্তু আসে নাই। না, এটা তো ম্যানুয়াল করছি, উপরেরটা তো ম্যানুয়াল,
আচ্ছা 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 উপরেরটা ম্যানুয়ালি করলাম, আর এই দুইটা হচ্ছে আর্কাইভের মাধ্যমে। না সেটা আমি বুঝতে পারছি, নিচের দুইটা তো বুঝছি, কিন্তু হ্যাঁ। উপরেরটা ধরেন আমার এখানে ডেট সহই আসবে, তাহলে ও কি করব? ডেট আমি অ্যাড করতে চাচ্ছি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অটো অটো মানে একদম আচ্ছা। ও ওই টাইম স্ট্যাম্প থেকে নিয়ে নেবে। না এটা ওইভাবে নিবে না, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে টিএফটিপি বুটের পরে ও যখন নেমিং কনভেনশন কারণ গুলো এটা নিচ্ছে, আমি আমার ওই যে যেটা করা হুম বুঝছেন, আমি ওইটা হুম মানে করতে পারিনি, হুম এই জন্য হয় কি রিপ্লেস হয়ে যায়, বুঝছেন, সেম নামে আসলে। না না, এই যে 01 ও তো নিজে নিজে করতেছে, রিপ্লেস হওয়ার চান্স নাই তো। না এটা তো আপনার আর্কাইভে হয়েছে, কিন্তু ওই যে টিএফটিপির কথা বলছি। টিএফটিপি কপি যেটা, তাই না? তাহলে আমাকে যেটা হ্যাঁ হ্যাঁ করতে হবে, এখানে হোস্ট নেম 192.168. ম্যানুয়াল যেটা বলতেছেন, এটা তো ম্যানুয়ালি করলাম, এইভাবে তো আসলে কেউ করে না। তারপর এখানে CR1 কনফিগের জায়গায় আপনি চাচ্ছেন যে CR1 কনফিগ, তারপরে ডেট 16/07/2021। আমি যদি এখানে গিয়ে দেখি অলরেডি চলে আসছে ls ধরুন ls মাইনাস l স্ল্যাশ etc, সরি etc কেন হচ্ছে, var lib tftp boot, মানে ওইখানে যা নাম দেবো তাই নাম আসবে আর কি। কিন্তু এটা ম্যানুয়াল তো, এটা অটোমেটিক না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ডিএনএস সার্ভার কনফিগারেশন। এখানে ডিএনএস সার্ভার কনফিগারেশনের জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করতেছি, ডিএনএস মাস্ক। ডিএনএস মাস্ক আগের মতোই এই 4টা স্টেপ আমাদের ফলো করতে হবে, 4টা স্টেপ। তো ডিএনএস মাস্ক apt cache search dns mask মাস্ক। ডিএনএস মাস্ক নামে কিছু নাই। এবার হচ্ছে apt get install dns mask মাস্ক। তারপরে কনফিগারেশন ফাইলটা হচ্ছে nano slash etc dns mask ডট কনফ। নর্মালি আমরা যখন সার্ভার প্ল্যাটফর্মে কাজ করি, মূল কনফিগারেশন ফাইলটা এডিট করলে এই ফাইলের একটা ব্যাকআপ কনফিগারেশন রেখে দিতে হয়, এটা সবচেয়ে উত্তম পন্থা। হ্যাঁ, আমি এখানে ল্যাব এই জন্য অ্যাভয়েড করতেছি, বাট এটা কিন্তু প্রোডাকশনে করতে গেলে মেন কনফিগারেশন ফাইল নিয়ে যখন কাজ করবেন ওটার একটা কপি রেখে দিবেন। ডিএনএস মাস্কে এখানে আমাদের কিছু জিনিস আমাদের এখানে বলে দিতে হবে, যেমন প্রথমে বলছে ডোমেন নিডেড, তারপরে হচ্ছে লোকালে আপনাকে বলতে হবে ডোমেনের নাম, ঠিক আছে? এই যে এখানে লোকাল লোকাল নেট, ঠিক আছে? এটা 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 আমাদের নিজেদের ডোমেন নাম হবে। তারপরে কি কি আছে, অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা এই যে সার্ভার সার্ভার না, আমাদের দরকার অ্যাড্রেস, মানে কোন আইপি এবং কোন নেম, কোন আইপির এগেইনস্টে কোন নেম হবে, বাইন্ডিংটা। বাইন্ডিংটা হচ্ছে, আরে বাবা এত বড় ফাইল, না এটা একটু বড় করে। ডিসিপি হোস্ট অ্যাড্রেস ডিসিপি অপশন
আচ্ছা, অনেক বড় কনফিগারেশন ফাইল। এইখান থেকে আমাদের যেটা দরকার সেটা শুধু একটু করি। একটা হচ্ছে ডোমেন নিডেড, এটা আমরা হ্যাশ হ্যাশ তুলে দিব। তারপরে হচ্ছে বোগাস প্রাইভেসি, লোকাল যেটা আছে লোকালের জায়গায় আমরা এখানে একটা ডোমেন নেম সেট করে দিব। অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসের জায়গায় আমরা নাম কি হবে এবং ওই নামে আইপিটা কি থাকবে এটা বলে দিতে হবে। তো তো এইবার আমরা যাই একটা একটা করে। সার্ভার হোস্ট, এলিয়াস, ডেস্টিনেশন, ফাইল, এটা ভিআই অথবা ভীম হলে সার্চের একটা অপশন থাকে, খুব ভালো, এটাতে আবার ঝামেলা। ভার্টিভ টিপি, বলে এটা থেকে বের হয়ে যান, বের হয়ে যা বিএম দেখলে ভিএম দিয়েই করতে হবে। হ্যাঁ, একটু ভেজাল, এটাতে অত অপশন নাই, একটু ফ্রেন্ডলি বাট অপশন বেশি হচ্ছে ভিআই বা ভিএম। বের হয়ে যায়, জাস্ট বিএম দিয়ে খুলেন তাহলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু আমি তো চিন্তা করছিলাম যে 2-3টা লাইন মনে হয়, এখানে তো মানে হিউজ লাইন। ডিএসসিপি হোস্ট অ্যাড্রেস ডোমেন নিডেড, না এটা ঝামেলা। অ্যাট গেট ইনস্টল অলরেডি আছে, ভিম অলরেডি আছে, তাহলে এটাকে আমরা লোকাল server equal to local net, server equal to local net, না local equal to n, এই যে এটা, তার মানে হচ্ছে এডিট, অথবা এটা যদি রেখে দিতে চান যে এটা আগে কি ছিল আমি আসলে রাখতে চাই, তাহলে হচ্ছে এটা কপি করে নেবেন। সরি, ওয়াই ওয়াই দিলে কপি হবে, পি দিলে পেস্ট হবে, একটা কপি থেকে গেল, তারপরে এইটাকে আপনি এডিট করে নিলেন। ঠিক আছে, তো লোকাল নেটের জায়গায় আপনার ডোমেন নেম লিখবেন, যেমন আমি এখানে লিখলাম lpm.local বা lpm.net। আচ্ছা, এইটা গেল। তো এর আগে এরপরে যাব হচ্ছে অ্যাড্রেস, ADDRESSES, অ্যাড্রেসেস। প্রথমে এন্টার দিচ্ছি অ্যাড্রেসেস এর মাল্টিপুলিয়া দেখার জন্য এন, মানে অ্যাড্রেস যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমাকে নিয়ে যাবে। অ্যাড্রেসেস যেটা আমরা একবারে স্টার্টিং, এই যে অ্যাড্রেস ডিএসসিপি হোস্ট, এখানেও দিতে পারি সার্ভিস
এর আগেরটা অ্যাড্রেসেস, এই যে এইখানে আমাদের অ্যাড্রেস গুলো আমরা বলে দেব যে কোন অ্যাড্রেসটা কিভাবে চাচ্ছি। যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে, অ্যাড্রেস R1 মানে হচ্ছে 192.168.0.1, 192.168.0.1। তাহলে এখানে ADDRESS অ্যাড্রেস ইকুয়াল টু স্ল্যাশ, এই যে এই ফরম্যাটে, হ্যাঁ, প্রথমে নাম R1, তারপরে আইপি, আইপি হচ্ছে আমার 209.165.0.1। এটা হচ্ছে একটা এন্ট্রি, মানে ডিএনএস এন্ট্রি দেওয়া আর কি, ঠিক আছে। এইভাবে আমরা এন্ট্রি গুলো দিব। এখানে যত এন্ট্রি হবে একটা একটা করে আমরা দিতে থাকবো। যেমন এখানে R1 R2 R3 তিনটা রাউটারের রেসপেক্টে যদি আমরা তিনটা এন্ট্রি দিই, তাহলে আমরা কপি করে নিলাম, পেস্ট পেস্ট, তারপরে নামগুলো চেঞ্জ করে দিলাম। R2, এটা R3, আইপি হচ্ছে 2, এটা হচ্ছে 3। এর আগে এই লোকালের আগে আমাদের দুইটা জিনিস একটু অ্যাড করতে হবে। সার্ভার লোকাল নেট, এটা কি অলরেডি হ্যাশ মার্ক আছে কিনা, রিসলভ, আচ্ছা একটু সার্চ করে দেখি। ডোমেন নিডেড, এনে যে ইয়াটা এক্সাম্পলটা দিচ্ছেন, এটা কি ওই রিভার্স ডিএনএস এ আমরা যেটা বসাই ওইটার কাজ হচ্ছে এখানে? মানে আমি হচ্ছে আইপি দিয়েও রিচ করতে পারবো, যখন নাম দিয়ে রিচ করবো তখন আইপি রিজলভ করে দেখাবে। এখন ডোমেন নেম নিডেড, এটা হচ্ছে আমার হ্যাশ মার্ক আছে, এটা আমরা একটু কপি করে নিলাম পি, এটাকে আমরা এডিট, এডিট মানে আই হচ্ছে দিলে ইনসার্ট ডোমেন নিডেড এইটা, আর নিচে আরেকটা আছে বোগাস প্রাইভেসি, এটা স্কেপ দিলাম, তারপরে ওয়াই ওয়াই কপি করলাম, তারপরে পি ফর পেস্ট, আবার ইনসার্ট দিলাম এডিট করার জন্য বোগাস। তাহলে এখানে আমাদের কয়েকটা লাইন মাত্র, একটা হচ্ছে ডোমেন একটা আমাকে দিতেই হবে, ডোমেনের এখানে আমি খালি রাখতে পারবো না, বোগাস প্রাইভেসি, লোকাল হচ্ছে আমি যে ডোমেনটা ব্যবহার করতে চাচ্ছি, আর এখানে হচ্ছে এন্ট্রি, ঠিক আছে, যে এন্ট্রি গুলো আমরা দিতে চাই। তাহলে আমরা এখানে তিনটা রাউটারের রেসপেক্টে এন্ট্রি দিলাম, এসকেপ, দেন আমরা কি করব ডাব্লিউ কিউ, এইভাবে আমরা সেভ করতে পারি, অথবা যদি এক্স দিই তারপরেও ফাইলটা সেভ হবে। আচ্ছা, তাহলে এখন কনফিগারেশন ফাইল এডিট ডান, এরপরে আমরা কি করব, কনফিগারেশন ফাইল এডিট করার পরে আমরা সার্ভিসটা রিস্টার্ট করব, সার্ভিসটা রিস্টার্ট করব। এখানে আপনি যে হ্যালো, এখানে যে আপনি যে লোকাল রাউটার অন রাউটার টু এন্ট্রি গুলো দিবেন, নরমালি কি ডিএনএস এর ভিতরে এগুলো দিতে হয়? এগুলো তো শুধু এটা এটা আমি বলছি কি, এটা আমি বলি, এটা হচ্ছে অনলি এই ল্যাবের রেসপেক্টে ডিএনএস সার্ভিসটা আমি কনফিগার করতেছি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এই রাউটারগুলোরে নাম দিয়ে আমি নাম দিয়ে বোঝার জন্য, হ্যাঁ আমি এটা ইটিসি হোস্টে করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, সেটাই, এটা তো হ্যাঁ মানে অন্যরকম হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার। মানে আমি এই জন্য বললাম যে এটা আপনার রিয়েল টাইম বা প্রোডাকশনে যে ডিএনএস আমরা ব্যবহার করি এটার ফ্লেভার না এটা, জাস্ট আমি হচ্ছে CR1 দিয়ে পিং করব, বা CR1 দিয়ে আমি লিখে দিব, সে CR1 এ চলে যাবে, এরকম। হ্যাঁ, এই পারপাসটা বললাম যে ইটিসি হোস্ট ফাইল দিয়েও আমি করতে পারতাম। আচ্ছা, না করে আমি এই ডিএনএস মাস্ক যে সার্ভিস, এই সার্ভিসটা আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সিস্টেম সিটিএল রিস্টার্ট ডিএনএস, ডিএনএস মাস্ক সার্ভিস, ডিএনএস মাস্ক সার্ভিস, এটা আমরা প্রথমে ইনস্টল করব, তারপরে কি করব এনেবল, তারপরে এনেবল হওয়ার পরে আমরা স্ট্যাটাসটা দেখব যে
কি অবস্থা, অ্যাক্টিভ রানিং, ঠিক আছে, এনেবল। আচ্ছা, এবার দিব হচ্ছে কিউ বের হওয়ার জন্য। তাহলে আমরা এখানে কমান্ডগুলো একটু আপডেট করি। DNS must restart enable status, ঠিক আছে। এটা করার পরে যেমন সার্ভার থেকে আমি যে পিং CR1 নেম অর সার্ভিস, ভাই শেয়ার অন তো লেখেন নাই ভাই। রাইট রাইট রাইট, R1 লেখা হয়েছে। R1 লেখা হয়েছে। তাহলে আমি আবার একটু এডিট করে নিই। এটা CR1। তাহলে এডিট করার জন্য ইনসার্ট মানে আই প্রেস করতে হবে, সি 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 CR3, তারপরে এসকেপ, তারপরে হচ্ছে শিফট কোলন WQ, সেভ অ্যান্ড কুইট। তাহলে যেহেতু আমি কনফিগারেশন এডিট করছি, তার মানে আমাকে কি করতে হবে, আবার রিস্টার্ট করতে হবে, সার্ভিস রিস্টার্ট। দেন আমি আবার পিং করে দেখি CR1 কে পিং করে পাই কিনা। নেম আর সার্ভিস নট নোন, ঠিক আছে, নেম আর সার্ভিস কি বলছে, নট নোন। নরমালি আমরা যদি এবার অন্য, ডিএনএস তো এটা বসাইতে হবে না ভাই তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিএনএস ফাইলে আমাকে এটা এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। তাহলে ডিএনএস ফাইলে এন্ট্রি দেওয়ার জন্য আমরা কোথায় গিয়ে এন্ট্রি দিব, এটা এটা ডিএনএস এর ডিএনএসটা বসাই দিতে যে ন্যানো অনন বসাইছিলেন etc resolve.com। এখন resolve.com এ আমাকে ডিএনএস, এটা আমার দেওয়া আছে কত, 127.0053, মানে ডিফল্ট যেটা, মানে লুপব্যাকের যেটা, ঠিক আছে। এখানে এটাও আমি এডিট করতে পারি। এখানে আমি ডিএনএস দিব হচ্ছে 192.168. কত, 122. হচ্ছে 100, 100 ঠিক আছে। তারপরে কি করব, আমি এটাকে সরি কন্ট্রোল এক্স দেন ওয়াই দেন এন্টার, সেভ হয়ে গেল। আর একটা ফাইল আছে আমাদের এখানে, নেট প্ল্যান, মনে আছে কিনা, নেট প্ল্যান। হ্যাঁ নেট প্ল্যান। তাহলে এটা হচ্ছে ন্যানো স্ল্যাশ ইটিসি নেটওয়ার্ক নেট প্ল্যান, তারপরে এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসটাতে আমরা কি ডিএনএস এর এন্ট্রি দিচ্ছিলাম, তাই না। ডিএনএস resolve.com এ এডিট করলেই হওয়ার কথা, একটু দেখি যে হচ্ছে কিনা। হয়ে গেছে, তার মানে কি আমি সার্ভার থেকে তবে রিজলভ প্রোডাক্টটা মনে চলে যাবে ভাই ওইখানে। চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে, ওইটা পার্মানেন্টলি থাকবে, ঠিক আছে। এখন এইখানে আমরা পার্মানেন্টলি যদি রাখতে চাই, তাহলে আমাদের, এখন আমরা এটা রাখবো না, কারণ আমরা ওই যে আপডেট করতেছি, তো তো ওইখানে আবার ঝামেলা হবে, তো আমরা আপাতত ওইটা করতে চাচ্ছি না। হ্যাঁ, গুগল, আমার ইন্টারনেট কানেক্টিভিটি দরকার এখান থেকে। google.com নেম সার্ভিস নট নোন, ঝামেলা আছে, ঠিক আছে। ওই যে ডিএনএস রিজলভ থেকে চেঞ্জ হ্যাঁ করছেন না? হ্যাঁ, চেঞ্জ করছি, সে আর ডিএনএস পাচ্ছে না। আচ্ছা, যা হোক, তো এইটা আমরা দুইটা প্যাকেজ এখানে ইনস্টলেশন দেখাইলাম যে এইভাবে আমাদের ইনস্টল করতে হবে। তাহলে আমরা ডিএনএস ইনস্টল করলাম, ইনস্টল করলে আমাদের চারটা যে প্রসেস, এই প্রসেস অনুযায়ী ইনস্টল করলাম। তাহলে ফায়ারওয়ালে কি করতে হবে, অ্যালাউ করতে হবে। কারণ ফায়ারওয়ালে অ্যালাউ করতে গেলে আমাদের ডিএনএস চলে হচ্ছে 53 পোর্টে। তাহলে 53 পোর্ট আমাদের কি টিসিপি প্লাস ইউডিপি, তাই কি না। ইউডিপি এটা তো দেওয়া আছে 53, এটা হচ্ছে ইউডিপি অ্যান্ড টিসিপি, ফায়ারওয়ালে অ্যালাউ করতে হবে, ডান। এখন যদি আমরা স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস ভার্বস, আমরা দেখবো যে 53 পোর্ট আছে এবং এর নেট স্ট্যাট মাইনাস টুলপ্যান গ্রেফ 53 যদি দেই, পোর্ট দিয়ে 53 লিসেন করতেছে কিনা, করতেছে, টিসিপি এবং ইউডিপি তে দুটাতেই 53 লিসেন করতেছে। এবং যে সার্ভিসটা লিসেন করতেছে সেটা হচ্ছে
ডিএনএস মাস্ক, এটা একটু বড় করি তাহলে ডিএনএস মাস্ক। এই যে আমরা যদি এই নাম দিয়ে বলতাম 53 না দিয়ে ডিএনএস মাস্ক টিসিপি ইউডিপি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবার আপনাদের জন্য এটা রেখে দিলাম ডিএসসিপি। এখন যদি আমি রাউটার থেকে করতে চাই, যদি নাম দিয়ে রিজলভ করতে চাই, তাহলে আমি রাউটারে কি করব, যে আইপি ডোমেন লুকআপ, এটা এনেবল করতে হবে, আইপি নেম সার্ভার ডিএনএস সার্ভারের আইপি, তাহলে আমি রাউটারের হোস্ট নেমগুলো রিজলভ করতে পারবো, ঠিক আছে। রাউটারের যে আমি হোস্ট নেমগুলো এখানে লিখে দিলাম CR1 CR2, ঠিক আছে, এখান থেকে সে রাউটারে রিজলভ করে আপনার নামগুলো দেখাতে পারে। এটা কি করার প্রয়োজন আছে? আচ্ছা, একটু দেখাই দিই। রাউটার থেকে যেমন আমি যদি পিং দিই আইপি ডোমেইন CR1, ও কিন্তু কিছুই বুঝতেছে না পিং CR1 মানে কি। CR1 তো আমি চিনি না, তাই না, কিন্তু নিজেরই হোস্ট নেম। আমি যদি এখন লিখি যে তুমি ডোমেনের হেল্প নিবা, আইপি ডোমেন লুকআপ করবা, আর তোমার ডিএনএস সার্ভারের নাম হবে আইপি নেম সার্ভার এটা মেইনলি হচ্ছে যে আমার 192.168. রাউটারে আমি ডিএনএস বসাইলাম, রাইট, তাই তো? এক্স্যাক্টলি 192.168.122.100। তাহলে আমরা ডিএনএস সার্ভার এন্ট্রি দিয়ে দিলাম। এবার আমরা রাউটার টু রাউটার যদি আইসএমপি রিচ করতে চাই, পিং CR1 ডোমেন সার্ভার এত আনরিকগনাইজড হোস্ট অর অ্যাড্রেস প্রোটোকল নট রানিং, কি বল, ডোমেন সার্ভার 120 আমরা এখান থেকে তো পাইলাম, 53 রান করতেছে, ভার্বস 53 আমরা টিসিপি ইউডিপি তে অ্যালাউ করছি, পিং CR1, এখানে পিং CR1, দ্যাট মিন্স সে রিজলভ করতেছে। এখন এনএস লুকআপ দিয়ে দেখতে হবে ভাই ওই ডিএনএস এর কাছে যাচ্ছে কিনা। আচ্ছা, এটা আমরা ট্রাবল শুট করে পরে দেখবো, ঠিক আছে। অলরেডি 5:30 বেজে গেছে। এখন আপনাদের জন্য একটা টাস্ক দিয়ে রাখতেছি, ডিএসসিপি সার্ভার। এখানে জাস্ট দেখে ডিএসসিপি সার্ভারের জাস্ট 2টা লাইন কনফিগারেশন এডিট করতে হয়। এডিট করে আমাকে নেক্সট ক্লাসে বা কালকে দেখাবেন যে ডিএসসিপিটা অটোমেটিক্যালি আইপি পাচ্ছে আপনার ডিএসসিপি সার্ভার থেকে, ঠিক আছে। আমরা শুধু শর্টকাটে এখন ফায়ারওয়ালের ইয়াটা একটু শেষ করব। লিনাক্সে ফায়ারওয়াল সেট যেমন আপনার সেন্টোসে যদি ফায়ারওয়াল সেট করতে চাই, তা আমরা ওখানে দুইভাবে ব্যবহার করতে পারি, আইপি টেবিল একটা, আর একটা হচ্ছে ফায়ারওয়াল সিএমডি। একটা হচ্ছে আইপি টেবিল আর একটা হচ্ছে ফায়ারওয়াল সিএমডি। তো এখানে উবুন্টুতে আমরা যদি ফায়ারওয়াল সেট করতে চাই, তাহলে আমাদের যে প্যাকেজটা প্রয়োজন হয় সেটা হচ্ছে UFW মিনস হচ্ছে আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। প্রথমত আপনার এই প্যাকেজটা ইনস্টল থাকবে না, প্রথমত আপনার এই ফায়ারওয়ালটা মানে কনফিগার করে নিতে হবে, যদি না থাকে, যদি থাকে তো আসলে ইনস্টল করার প্রয়োজন নাই। তারপরে স্ট্যাটাস দেখলে আপনাকে দেখাবে যে ইনঅ্যাক্টিভ বা সামথিং এরকম কিছু। অ্যাপ্লিকেশন লিস্ট দেখতে পারেন, যেমন এখানে ফায়ারওয়ালের কি অ্যাপ্লিকেশন লিস্ট অফ অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে অ্যাভেলেবল অ্যাপ্লিকেশন, কাপস এবং ওপেন এসএসএস, মানে এর থেকে বেশি অ্যাপ্লিকেশন এখানে রান করতেছে না। তারপরে হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের যদি আরো ডিটেলস দেখতে চান যে সে কত পোর্টে চলে, এগুলো সব আমরা দেখতে পারবো হচ্ছে ইউএফডব্লিউ হয়নি ভাই, শুধু ইউএফডব্লিউ নিচে প্রথমে। যেমন এটা কোন পোর্টে চলে, 631 পোর্টে চলে। যেমন এটা হচ্ছে যদি আমরা কাপস না দিয়ে দিতাম এসএসএস, ওপেন এসএসএস, তাহলে ওখানে দেখতাম 22 টিসিপি, ঠিক আছে, 22 টিসিপি। তো এরপরে যদি আমরা দিতাম এখানে ফায়ারওয়ালে ওপেন ইটা আসার কথা ছিল আমার মনে হয়, আচ্ছা ওটা পরে দেখতেছি। তারপরে হচ্ছে অ্যালাউ এসএসএস, যদি এসএসএসটা অ্যালাউ করতে চান আপনি এইভাবে বলতে পারেন UFW অ্যালাউ এসএসএস, এভাবে বলতে পারেন, অথবা আপনি এভাবে বলতে পারেন
UFW অ্যালাউ পোর্ট নাম্বার, এটা টিসিপি না ইউডিপি, এভাবে বলতে পারেন। তারপরে যদি অ্যানাবল, ডিফল্ট অ্যানাবল থাকে না, আপনাকে এটা অ্যানাবল করে নিতে হবে। যদি রেঞ্জ অফ পোর্ট একই সাথে অ্যালাউ করতে চান তাহলে এইভাবে বলতে হবে রেঞ্জ অফ পোর্ট। যদি নির্দিষ্ট কোনো সোর্স থেকে আপনার এই রাউটার বা আপনার এই সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে, এটা যদি আইপি টেবিলে করতে চান যে নির্দিষ্ট একটা ব্লক শুধু আমার সার্ভার অ্যাক্সেস করতে পারবে, তাহলে এই ব্লকটা বলে দিবেন। নির্দিষ্ট একটা ব্লক শুধু একটা পোর্ট থেকে অ্যাক্সেসিবিলিটি পাবে, 22 পোর্ট শুধু অ্যাক্সেসিবিলিটি পাবে, সেটা হচ্ছে আপনি এইভাবে বলতে পারেন। নির্দিষ্ট একটা ইন্টারফেস দিয়ে নির্দিষ্ট একটা সার্ভিস বা নির্দিষ্ট একটা পোর্ট অ্যালাউ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে এইভাবে বলবেন। যদি কোনো কিছু ডিনাই করতে চান, অ্যালাউ এর ঠিক অপোজিটটা হচ্ছে ডিনাই, আর ফায়ারওয়ালের অ্যাকশন হচ্ছে ডিফল্ট ডিনাই। যা কিছু আপনি অ্যালাউ করবেন সেগুলোই অ্যালাউ, বাদ বাকি যে অ্যালাউ করলেন না তার মানে ওগুলো ডিনাই। আর কোনো রুল যদি আপনি রিমুভ করতে চান, যেমন এখানে হচ্ছে আননাম্বারড, এখানে দেখেন যদি ডিলিট করতে চাই কোনো রুল, তাহলে এখানে নাম্বারগুলো দেখে নিতে হবে। 1 নম্বরে কি 22 টিসিপি, 14 নম্বরে কি 53 টিসিপি। আমি যদি ডিএনএস এর এন্ট্রি রিমুভ করতে চাই তাহলে আমাকে এখানে ডিলিটের পরে ইউএফডব্লিউ ডিলিট, ডিলিটের পরে যখন আমি হেল্প নিব তখন এখানে দেখেন কি আছে, অ্যালাউ, ডিনাই, লিমিট, রিজেক্ট। তো এখানে এই নাম্বারগুলো দিতে হবে। যেমন আমি কথার কথা যে কত 631 কত, কোথায় ছিল 631, অথবা আমি 53, তাহলে এটা কততে আছে 53, ইউডিপি হচ্ছে 13 এবং 14 IPv6 এর রেসপেক্টে। 13 ডিলিট করে দিলাম, ইয়েস, ডিলিটেড। তো 13 নম্বর এন্ট্রি, দ্যাট মিন্স 53 ইউডিপি ফর IPv6, এটা ডিলিট হয়ে যায়। আমি যদি লিস্ট দেখি তখন দেখবো যে ইউডিপি, এই টিসিপির উপরে যে ইউডিপিটা ছিল 53 ওইটা নাই, চলে গেছে। আমরা এইভাবে ডিলিট করতে পারি, অথবা কোনো রুলকে যদি আমরা ডিসেবল রাখতে চাই সেটা ডিসেবলও করে দিতে পারি। আবার আপনার ফায়ারওয়াল সেটিং মনে করতেছেন এখন ফায়ারওয়াল সেটিং যেটা আছে এটা আসলে মনে হচ্ছে না পারফেক্ট, আপনি কি করতে পারেন, রিসেট করে দিতে পারেন, ফুল রিসেট। আপনার এখন যদি ফুল রিসেটের পরে যদি নাম্বার দেখেন কি দেখবে, স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। যদি আমি ভার্বস দেই মানে ফায়ারওয়াল এখন আর নাই, একবারে ডিফল্ট অবস্থায় যেভাবে থাকে সেই অবস্থায় চলে গেছে। স্ট্যাটাস ভার্বস যদি দেই তখন এই যে দেখেন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, বা এখন এনেবল না, আর ডিসেবল। ঠিক আছে, এখানে ওই যে ফায়ারওয়ালের যেটা সোর্স ব্লক এবং ডেস্টিনেশনও কি ব্লক দেওয়া যাবে না, সোর্স ইন্টারফেস ডেস্টিনেশন ইন্টারফেস? হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে। এখানে আমি দেখাইছি অনলি সোর্স পর্যন্ত, ডেস্টিনেশন আমি দু একটা এক্সাম্পল এখানে অ্যাড করে দিব, দেওয়া যাবে। মূলত এই ফায়ারওয়ালের এন্ট্রিগুলো আমার শেখার দরকার হচ্ছে, আমরা কিছু কাস্টমাইজ পোর্টে কিছু সার্ভিস অন করি, যেমন হচ্ছে আমরা এসএসএইচ যেটা রান করতেছি এখানে, তো যদি প্রোডাকশন চিন্তা করি আসলে 22 পোর্টে রান করা হয় না। ঠিক আছে, আমরা এইটিসি, হ্যাঁ এই যে এইটিসি মানে এসএসএইচ এর যে কনফিগারেশন ফাইলে গিয়ে আমরা পোর্টটা চেঞ্জ করে দিই, তাই না? এখন পোর্ট যেহেতু চেঞ্জ করছি তাহলে এসএসএইচ আগে অ্যালাউ ছিল 22 পোর্টে, তাহলে এখন যদি 22 থাকে তাহলে তো আর আমি এসএসএইচ করে লগইন করতে পারবো না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, ফায়ারওয়ালে আবার নতুন পোর্টটা অ্যালাউ করে নিতে হবে। তারপরে যেহেতু কনফিগারেশন ফাইল এডিট হয়েছে তারপরে সার্ভিসটা আবার রিস্টার্ট করতে হবে। এই ছিল হচ্ছে, আমি একটু পরের দিকে শর্টকাট করলাম কারণ 5:30 অলরেডি 6টার দিকে চলে আসছে। তো এর তাহলে ওই যে আমার যেটা একটা ছিল মানে চাইছিলাম যে ওই যে টিএফটিপি ওইটা কি আসলে সম্ভব নাকি আসলে মানে ওটা দেখতে হবে, ওটা দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা